আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই চ্যানেল এস এর নিয়মিত আয়োজন ব্যাংকিং, ইকোনমি অ্যান্ড কোভিড-19 এই অনুষ্ঠানে। বরাবরের মতোই আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশের অর্থনীতি, ব্যাংকিং এবং আম এই অর্থনীতির বিভিন্ন জায়গাগুলোকে নিয়ে কথা বলে থাকি এবং কথা বলার জন্য স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়ে থাকি বিভিন্ন স্তরের মানুষকে। সেই বিভিন্ন জায়গার মানুষের মধ্যেও আজকে আমাদের সাথে বেশ কয়েকজন মানুষ সংযুক্ত হয়েছেন। আমি একে, একে অতিথিদের সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। ১ম এ পরিচয় করিয়ে দিতে চাই ডক্টর জুলফিকার মাহমুদ, কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। তারপর পরিচয় করিয়ে দিতে চাই জনাব আসিফ আহনাফ, ডিরেক্টর ইক্যাব। ধন্যবাদ। জি, আপনাকেও স্বাগত আমাদের আজকের আয়োজনে। দর্শক, তারপরে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই জনাব সানবীর রূপল, সিনিয়র রিপোর্টার, সময় টেলিভিশন। ধন্যবাদ আপনাকে। জি, আপনাকেও স্বাগত আমাদের আজকের আয়োজনে। দর্শক, আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে একটা বিষয় আমরা খুব ভালোভাবে পরিলক্ষিত করছি যে ব্যবসা-বাণিজ্য যারা করেন সবার মুখে একটি কথা শুনতে পাবেন, কোভিডের কারণে, লকডাউনের কারণে ব্যবসায়ের অবস্থা ভালো নয়। কিন্তু যারা ই-কমার্স বিজনেস করছেন বা অনলাইন বিজনেস করছেন বা ফেসবুক বেস বিজনেস করছেন, যেভাবেই বলি না কেন, মানে প্রযুক্তি নির্ভর ব্যবসা যারা করছেন তাদের কাছে যদি জানতে চান যে আপনার ব্যবসা কেমন যাচ্ছে, তারা কিন্তু বলবেন যে আলহামদুলিল্লাহ আগের চেয়ে ভালো যাচ্ছে। এবং আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন তবে সেক্ষেত্রেও দেখবেন যে গত বছরের তুলনায় বা তার আগের বছরের তুলনায় বর্তমান সময়ে বাংলাদেশের এই অনলাইন বেসড বিজনেসগুলো কিন্তু অনেক সম্প্রসারিত হয়েছে। নতুন, নতুন অনেক কোম্পানি এসেছে, অনেক মানুষ এর সাথে ইনভলভড হয়েছেন, অনেক মানুষের রুটি রোজগারের ব্যবস্থা হয়েছে এবং এরই মাঝে কিন্তু নানা রকমের নিয়ম অনিয়মও দেখা দিয়েছে। সেই নিয়ম অনিয়মগুলোকে একটা ফ্রেমের মধ্যে আনার জন্যও কিন্তু এখন চেষ্টা করা হচ্ছে বা আমরা সাম্প্রতিককালে কিছু দেখলাম সরকার এবং এর রিলেটেড যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু একটা নিয়মের মধ্যে আনার চেষ্টা করছেন। আমরা সেই জায়গা থেকে প্রথমে কথা বলতে চাই জনাব আসিফ আহনাফ, ডিরেক্টর ইক্যাব, আপনার সাথে সংযুক্ত হয়ে আপনার কাছে জানতে চাই যে আপনি ইক্যাবের মতো একটা প্রতিষ্ঠানের কাজ করছেন বা ইক্যাবের মতো একটা সংগঠন নিয়ে আপনি কাজ করছেন যেখানে এই ই-কমার্স বেসড বিজনেস যারা করে থাকেন তাদেরকে নিয়েই এই প্রতিষ্ঠান। সেখানে আপনি যদি একটু বলেন যে বর্তমান সময়ে আমরা এই লকডাউন বা এই কোভিড সিচুয়েশন গত ১ বছর বা ১.৫ বছরের মধ্যে যে যাচ্ছি, এর মধ্যে এই অনলাইন বিজনেস বা ই-কমার্স এর অবস্থাটা কি হয়েছে বা এরপরে তারপরে আপনি আমাদের সাথে একটু সংযুক্ত করবেন। এখানে এটাকে একটা শৃঙ্খলাবদ্ধতায় আনার জন্য আপনারা কি করছেন? ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল এসকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য। আসলে আমরা যদি দেখি যে এই করোনাকালীন সময় আসলে মানুষের বা সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে কিন্তু এক ধরনের স্থবিরতা আসলে চলে এসেছে। স্বাভাবিকভাবেই যেহেতু লকডাউন এবং বিভিন্ন কারণে মানুষজন ঘর থেকে বের হতে পারছে না, তাদের জনজীবনে কিন্তু এক ধরনের যে মানে অস্থিরতা চলে আসে, সেই জায়গাটাতেই কিন্তু আসলে আমরা বাংলাদেশে ই-কমার্স সেক্টরে একটা বিশাল ব্যাপ্তি আসলে দেখতে পারি। যখন বিভিন্ন সেক্টর থেকে আসলে চাকরি হারানো, চাকরি চলে যাওয়া, ব্যবসায় ব্যর্থতাগুলো আসছিল, আমরা দেখেছি যে গত ১.৫ বছরে ই-কমার্স সেক্টরে প্রায় ৩ লক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে, যেখানে তরুণরা এবং বিশেষ করে নারীরা কিন্তু একটা বড় অংশ কিন্তু ই-কমার্সের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন। তো এই জায়গাগুলোতে যেমন আছে এবং আমরা দেখছি যে পুরোপুরি সেক্টরটাকে ঘিরে প্রায় ২ থেকে ৩ কোটি মানুষ কিন্তু ইতিমধ্যে ই-কমার্স ইকোসিস্টেমের মধ্যে চলে এসেছে। সো এই যে ব্যবসার একটা বিশাল প্রসার এবং ব্যবসার একটা বিশাল যেই চেঞ্জটা আসলে নিউ নরমালের কারণে করোনা কালে এসেছে, সেটার যেমন ভালো দিকগুলোও আছে, কিছু কিন্তু খারাপ দিকও অবশ্যই থাকে। কারণ একটা সেক্টর যখন বড় হয় তখন তার কিছু ভালো বা সম্ভাবনার জায়গাগুলোর সাথে, সাথে কিছু ডিসপিউটও আসলে আসে। তো সামগ্রিকভাবে আমরা সেই জায়গাগুলোও আসলে দেখেছি এবং তার প্রেক্ষিতে কিন্তু কিছু বিজনেস মডেল নিয়ে আপনি যেটা বলছিলেন যে কিছু বিজনেস মডেল নিয়ে একটু প্রশ্ন উঠেছিল। অনেক ক্ষেত্রে ডিপ ডিসকাউন্টিং মডেলটার মাধ্যমে অনেক দেরি করে কাস্টমারদেরকে পণ্য দেওয়া, কাস্টমারদেরকে পণ্য প্রাপ্তির অনিশ্চয়তা, এরকম কিছু বিষয় কিন্তু আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তখন আমরা যেটা করেছি, যত ই-কমার্স প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে একটি সুন্দর কাঠামো রাখার জন্য কিন্তু ইক্যাব যখন ২০১৪ সাল থেকে কাজ করা শুরু করে, তারপরেই কিন্তু ১৬ সাল থেকে ডিজিটাল কমার্স পলিসি প্রণয়নের জন্য ইক্যাব জোরালো ভূমিকা পালন করে। তখন আইসিটি মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়কে নিয়ে ২০১৮ সালে ডিজিটাল কমার্স পলিসি প্রণয়ন করা হয় এবং যার পরিপ্রেক্ষিতে ২০২০ থেকে আমরা বলছিলাম যে এই বিশাল ইন্ডাস্ট্রিটাকে সুন্দরভাবে
পরিচালনা করার জন্য একটি ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা অনেক প্রয়োজন, যাতে এই সম্ভাবনার খাতটিকে আরো এগিয়ে নেওয়া যায়। তো সেটির জায়গা থেকেই কিন্তু আমরা দেখলাম গত ৪ জুলাই জাতীয় ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা কিন্তু বাংলাদেশ গেজেট হিসেবে পাস হয়েছে। আপনাকে ধন্যবাদ। এবারে সংযুক্ত করতে চাই জার্নালিস্ট সানভীর রুপল আপনাকে। তিনি এই সময় টেলিভিশনে আছেন সিনিয়র রিপোর্টার হিসেবে। আপনার কাছ থেকে একটু জানতে চাই, তিনি যেমনটি বলছিলেন যে কিছু এই ই-কমার্স সাইটগুলোর মধ্যে ডিসকাউন্টিং এর বিষয় নিয়ে কিছু প্রশ্ন উঠেছে এবং প্রোডাক্ট ডেলিভারি নিয়ে বেশ কিছু কথা হচ্ছিল যে দেরি করে প্রোডাক্ট ডেলিভারি দেয়া হচ্ছে বা দেয়া হচ্ছে না। পরবর্তীতে অনেকদিন পরে সেই প্রোডাক্টের মূল্য কিছুটা কমিয়ে তাকে ফেরত দেয়া হচ্ছে। এরকম নানা রকমের বিষয় আমরা দেখতে পাচ্ছিলাম। মোট কথা যে যেভাবে পারে তার কাস্টমারদেরকে আকর্ষণ করার জন্য যে ধরনের পলিসি দরকার ছিল প্রত্যেকটা অনেকগুলো এই ই-কমার্স প্রতিষ্ঠানই কিন্তু সেই পলিসিগুলো গ্রহণ করেছে। এবং তারই সাথে আরো একটা কথা যোগ করে দেই, গত কিছুদিন যাবৎ আমরা দেখছিলাম যে বড় বড় ব্যাংকগুলো, বাংলাদেশের প্রতিষ্ঠিত বড় বড় ব্যাংকগুলো তারা তাদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে সেই ই-কমার্স সাইটগুলোতে যারা কিনা সাধারণত কার্ড হোল্ডার, কার্ড ব্যবহার করেন, তারা কিন্তু বেশি ই-কমার্স সাইটে কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। অথচ সেই ব্যাংকগুলো আমরা যারা কার্ড হোল্ডার আমাদের কাছে মেসেজ দিয়ে বলে দিল যে আমরা এই স্পেসিফিক এই ধরনের যারা অনেক বড় ডিসকাউন্টে প্রোডাক্ট সেল করে অনেকদিন পরে প্রোডাক্ট ডেলিভারি দেয়, এই ধরনের কোম্পানিগুলোর সাথে আমরা আর ব্যাংকিং কার্যক্রম করছি না। মানে বেসিক্যালি এই কার্ড এর মাধ্যমে যে লেনদেনটা হয়ে থাকে সেটা। আমরা জানি যে কিছুদিন আগে একটা বড় প্রতিষ্ঠান ইভেলি নিয়ে কথা উঠেছে এবং আমরা দেখেছি যে দুদককে দায়িত্ব দেওয়া হয়েছে সেটাকে অনুসন্ধান করার জন্য কি হচ্ছে না হচ্ছে। বাংলাদেশ ব্যাংক একটি রিপোর্ট দিয়েছে। এই বিষয়টা নিয়ে আপনি টেলিভিশন জার্নালিস্ট হিসেবে একটি রিপোর্ট করেছিলেন। আপনার কাছ থেকে যদি আমরা একটু পরিষ্কার জানতে চাই। ধন্যবাদ আবার যে আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো যে বিষয় নিয়ে কথা হচ্ছিল সেই বিষয়ের সবশেষ আপডেটটি একটু জানিয়ে দিয়ে শুরু করি। সেটি হচ্ছে ভ্যালি.কম এর যে এমডি এবং চেয়ারম্যান আছেন তাদেরকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। তো যার ফলে স্বাভাবিক অর্থেই কিন্তু নিশ্চিতভাবে বলা যায় যে একটি আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে ইভেলি, এবং যেটি গত 2 দিন আগে বাণিজ্য মন্ত্রণালয় এরই মধ্যে দুদক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি চিঠির মাধ্যমে জানিয়েছে। সেই চিঠির যেটি পাঠানো হয়েছে সেই ব্যবস্থা নেওয়ার জন্য, সেই চিঠির মধ্যে যেটি আমি পড়েছি এবং উল্লেখ করেছি সেটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একটি তদন্ত প্রতিবেদন। বাংলাদেশ ব্যাংক একটি তদন্ত প্রতিবেদন দাখিল করেছে যেটি বাণিজ্য মন্ত্রণালয়কে, এবং বাণিজ্য মন্ত্রণালয় সেই তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করেই এই দুদক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে দায়িত্ব দিয়েছে। তো সেই প্রতিবেদনের যেটি বলা হয়েছে সেটি হচ্ছে 407 কোটি টাকার মতো প্রোডাক্ট ডেলিভারির কথা বলে তারা বিভিন্নভাবে কালেক্ট করেছে ইভেলি, এবং তাদের এই দায় এড়ানোর মতো কোনো অবস্থা নেই, এবং সেই দায় যেগুলো আছে তাতেও প্রায় 350 কোটি, অর্থাৎ 339 কোটি টাকার মতো তাদের দায় আছে। কিন্তু তাদের মোট সম্পদের পরিমাণ মাত্র 91 কোটি টাকা, অর্থাৎ প্রায় 6 গুণের মতো কিন্তু এই দায় তাদের রয়ে গেছে। তাহলে এই দায় তারা আসলে কিভাবে শোধ করবে? এটি আসলে কোন রকমের কোনো নীতিমালা বা কোন রকমের কোনো পলিসি কিন্তু নেই। একটু পেছন দিকে ঘুরে যদি দেখি সেটি হচ্ছে ইভেলি 2.5 বছর আগে, অর্থাৎ 2018 সালের 16 ডিসেম্বর তাদের যাত্রা শুরু করে, এবং 2.5 বছরে 407 কোটি টাকার দায়, এটি কিন্তু নট এ ম্যাটার অফ জোক। হ্যাঁ, এটি কোনো সাধারণ বিষয় নয়। কিন্তু এতদিনে এই 2.5 বছরে বাণিজ্য মন্ত্রণালয় বা অন্য কোনো প্রতিষ্ঠান বা সরকারের নীতি নির্ধারণী কেউ তারা কিন্তু এই বিষয়টি, এই পলিসি নিয়ে কখনো দেখেননি। ইভেন দো এই ইক্যাবের কথা বলেন, একটু আগে আসিফ ভাই বলছিলেন যে এটি একটি পদ্ধতি, কিন্তু এই পদ্ধতির মধ্যে গরমিলটা কি, বা এই পদ্ধতিটা আসলে গ্রাহকদের কতটুকু সতর্ক হওয়া উচিত বা গ্রাহকদের কি করা উচিত, ইক্যাবের পক্ষ থেকেও সেরকম কোনো ব্যবস্থা বা কোনো কথা বলতে শুনিনি। যদিও ইক্যাবের যে সমস্ত মেম্বাররা আছেন তারা এই ইভেলির কারণে হয়তো অনেকেই ভুক্তভোগী হয়েছেন, বা এই ইভেলির দেখা দেখি এখন আপনি যদি বলেন যে ধামাকা, অরেঞ্জ হতে শুরু করে আরো 7-8টি প্রতিষ্ঠান আলিশা মার্ট যারা গজিয়ে উঠেছে, এবং তারা একই রকমের পদ্ধতিতে ব্যবসা শুরু করেছেন। আমরা এখন যেহেতু ইভেলি শুরু হয়েছে তাই ইভেলির কথাই বলছি, কিন্তু বাকি যে আরো অনেকগুলো প্রতিষ্ঠান এই ব্যবসা শুরু করেছে, এবং এই ব্যবসার আসলে পলিসি কি, কিভাবে করে মানুষকে আসলে টাকা পয়সা গুলো দিচ্ছেন বা কিভাবে করে কি দিবেন সেটি আসলে ঠিক নিশ্চিত না।
যেখানে এটা কিন্তু একটা সকলের মনেই প্রশ্ন, জনাব সানভীর রুপল, যে এই ব্যবসাটা উনারা যে পলিসিটা করছেন যে একটা বড় অঙ্কের টাকা ডিসকাউন্ট দিয়ে মানুষকে ডেকে নিচ্ছেন যে আসেন আমার কাছ থেকে প্রোডাক্ট নেন, কিছুদিন দেরিতে হলেও আপনি অনেক সস্তায় অনেক কম দামে অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাবেন। পাচ্ছেনও, অনেকে পেয়েছেন, সেই প্রোডাক্ট ডেলিভারি পেয়েছেন। কিন্তু কথা হচ্ছে গিয়ে যে এখানে পলিসিটা কি পলিসি আসলে ওনারা নিয়েছেন, আপনি এই ব্যাপারে কোনো কিছু জানতে পেরেছিলেন কিনা? আসলে কি পলিসি নিয়েছেন এ ব্যাপারে আমি আসলে পুরোপুরি ক্লিয়ার না, কারণ হচ্ছে এত এদের বড় ডিসকাউন্ট ব্যবসার দেওয়ার পলিসি, পেছনে পলিসিটা কি? জি, জি, তারা আসলে জি, বলুন। বলছেন যে কোম্পানি তাদেরকে ডিসকাউন্ট দিচ্ছে, কিন্তু কোম্পানি আসলে কতটুকু ডিসকাউন্ট দিচ্ছে সেটি আসলে কোনো বাজার ব্যবস্থার মধ্যে পড়ে না। আমি অর্থনীতিবিদদের সাথে কথা বলেছি যে এটি আসলে অর্থনীতির কোন সূত্রের উপরে ভিত্তি করে, কোন বাজার ব্যবস্থাপনার উপরে ভিত্তি করে এটা দেওয়া হচ্ছে। আসলে তার কোনো সদুত্তর কেউই পায়নি, আমি নিজেও পাইনি। যদিও শেষ পর্যন্ত বাণিজ্য মন্ত্রণালয় তাদেরকে একরকম যে ই কমার্স নীতিমালা করা হয়েছে, সেই ই কমার্স নীতিমালার ভিত্তিতে বলা হয়েছে যে 10 দিনের মধ্যে পণ্য ডেলিভারি দিতে হবে এবং সেই ডেলিভারির পেমেন্টটা দিতে হবে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংকের মাধ্যমে, যেটি তারা 45 দিন 60 দিন, আবার কেউ কেউ পাচ্ছেন না, এরকম ঘটনাও কিন্তু ঘটেছে। শুধুমাত্র ইভেলের ব্যাপারে যে এই ঘটনা ঘটেছে সেটি নয়, ই কমার্স প্রতিষ্ঠান হিসেবে অনেকগুলো ছোট ছোট প্রতিষ্ঠানও তারা, বিশেষ করে গ্রাহকরা সবসময় প্রতারিত হন এবং ভুক্তভোগী হন। এবং আমি যখন একজন গ্রাহক, সেই গ্রাহক হিসেবেও কিন্তু ভুক্তভোগী হলে আমার মতো আরো অনেক গ্রাহকই কিন্তু একই রকম ভুক্তভোগী হয়েছেন। যেমন এর আগে আমরা বিভিন্ন পত্রপত্রিকাও দেখেছি যে আরো বড় প্রতিষ্ঠান daraz.com এর ক্ষেত্রেও দেখা যায় অর্ডার দিয়েছেন একটা, পেয়েছেন আর একটা। হ্যাঁ, এরকম ঘটনা হরহামেশাই ঘটে যাচ্ছে। কিন্তু আসলে এই ব্যাপারে কার কাছে জানাবেন, ভোক্তা অধিকার অধিদপ্তরে কিছু সুরাহা করার চেষ্টা করেছে, কিন্তু ই কমার্স প্রতিষ্ঠানের যে নীতি নির্ধারক পর্যায়ে এখন আমাদের সঙ্গে আসিফ ভাই যে কথা বলছিলেন, কিন্তু এইভাবে গ্রাহকদের স্বার্থ নিয়ে কথা বলার মতো খুব বেশি লোকজন আমরা দেখিনি। কারণ এর আগে আমরা দেখেছি যে যেমন রিহ্যাব একটি প্রতিষ্ঠান যেটি আবাসন ব্যবসা নিয়ে কাজ করেন, এই রিহ্যাবের কিন্তু একটি সেন্টার আছে, যে সেন্টারে হচ্ছে কি আপনি সেখানে অভিযোগ দিতে পারবেন এবং একটা সালিশ কেন্দ্রের মতো করে সপ্তাহে একদিন আপনাকে সেখানে সে বিষয়ে সুরাহা করা হবে। এই ধরনের সংগঠন আসলে সেই ধরনের সুরাহা করতে পারলে হয়তো কিছুটা ইকেবের গ্রাহকদের। সেই সালিশ কেন্দ্র আছে কিনা আমরা একটু জেনে নেই আসিফ ভাইয়ের কাছ থেকে। আমি একটু আপনার এই জায়গাটাতে আসলে আসার চেষ্টা করব। আমরা কখনোই বলবো না যে ই কমার্সে আসলে কোনো সবকিছুই যে গ্রাহকের সন্তুষ্টির হার শতভাগ, এটা কখনোই সম্ভব না, যেহেতু এটা একটা নতুন সেক্টর এবং এটার মানে লিমিটেশনটা কিন্তু অল্প কিছু মানুষের মধ্যে না। আমি যেটা বলছিলাম যে এই সেক্টরে কিন্তু উদ্যোক্তাই এসেছে গত 1.5 বছর প্রায় 1 লাখের উপরে। এই যে বিভিন্ন নারী উদ্যোক্তারা যারা বিভিন্নভাবে প্রতিষ্ঠান করে ব্যবসা করছেন, তো এটার সম্প্রসারণটাও কিন্তু অনেক পরিমাণ বেশি এবং ক্রেতার সংখ্যাও কিন্তু এখানে অল্প নয়। ক্রেতার সংখ্যাও কিন্তু এখন পর্যন্ত আমাদের এস্টিমেটেডলি কিন্তু ক্রেতার সংখ্যা প্রায় মানে হচ্ছে 2 কোটি ছাড়িয়ে গেছে ই কমার্সের মানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্রেতার সংখ্যা। তো এই সংখ্যাগুলোকে সুন্দরভাবে মনিটরিং করার জন্য কিন্তু সবার আগে প্রয়োজন ছিল হচ্ছে একটা নির্দিষ্ট নির্দেশিকা, যেই জিনিসটাই কিন্তু ইক্যাব গত 3-4 বছর ধরে বারবার গভর্নমেন্টের বিভিন্ন জায়গায় হচ্ছে তাদেরকে করে তাদেরকে বিশেষ করে আমরা সেই জিনিসটাকেই কিন্তু নির্দেশিকাটিকে আসলে পাশ করে নিয়ে এসেছি, যাতে ই কমার্স কোম্পানিগুলো একটা সুনির্দিষ্ট নিয়ম কাঠামোর মধ্যে আসলে থাকে। দ্বিতীয়ত হচ্ছে গ্রাহকের সন্তুষ্টি, আসলে ই ক্যাবের জায়গা থেকে ব্যবসায়ী সমিতি হলেও আমরা কিন্তু গ্রাহক সন্তুষ্টিকে অন্যতম সবচেয়ে বেশি প্রাধান্য দেই এবং আমরা নিজেরা কয়েক দফায় নিজেরা চিঠি দিয়ে কিন্তু ভোক্তা অধিকার অধিদপ্তরের সাথে বসেছি যে তাদেরকে আমরা, যেখানে অন্যরা কিন্তু ভোক্তা অধিকার থেকে এড়িয়ে যেতে চায়, আমরা নিজেরা ই ক্যাব তাদের সাথে নিজেরা চিঠি দিয়ে মিটিং সেট করে তাদেরকে জানিয়েছি যে আমাদের এই সেক্টরকে গুছিয়ে ওঠার জন্য আমাদের বিক্রেতা এবং ক্রেতা উভয়কে কিভাবে আসলে নিরাপত্তার মধ্যে নিয়ে আসা যায় এবং সুনির্দিষ্টভাবে আসলে কিভাবে আইনি জায়গাও আসলে গ্রাহকদেরকে একটা নিরাপত্তা জায়গা দেওয়া যায়, সেই জিনিসটা কিন্তু ইক্যাব সবসময় সবচেয়ে বেশি আসলে প্রাধান্য দিয়ে এসেছে। এখন যেখানে আসলে যেই মডেলটি সম্পর্কে প্রশ্ন তোলা হলো ইভেলি বা এই ধরনের বিজনেস মডেলগুলোতে, সেখানে কিন্তু আমরা দেখব যে বহির্বিশ্বে কিন্তু মানে আপনার লসে থেকে ব্যবসা করার প্রতিষ্ঠানগুলো কিন্তু স্টার্টআপ কালচারে প্রচুর পরিমাণ রয়েছে। আমরা উবারের মতো কোম্পানি কিন্তু এখনো অনেক লসে রয়েছে, কিন্তু সেক্ষেত্রে যে জায়গাটা হয় তাদের এই ভর্তুকি যারা যেটাকে আসলে গ্রাহক টানার জন্য দিয়ে থাকেন, সেটা আসলে নিজেদের ইনভেস্টরের টাকা থেকে দিয়ে থাকেন, যেটা এই ক্ষেত্রে আসলে অনেক ক্ষেত্রে যেটা বাংলাদেশের প্রতিবেদনে আসলে উঠে এসেছে যে তারা আসলে গ্রাহক বা সাপ্লায়ারের টাকাটাই আসলে ভর্তুকি দিয়ে আসলে পণ্য ডেলিভারি করেছেন, যেটা কিন্তু অনেক ক্ষেত্রে অবশ্যই এইটা আসলে অর্থনীতির জায়গা থেকে
একটু প্রশ্ন আসলে চলেই আসে। তো সেই জায়গাটায় এখনো শুধু কিন্তু ভর্তুকির জায়গাটাই তো শুধু নয়। আমি যদি আরেকটু সংযুক্ত করি এই আপনার সাথে যে আপনি দেখেন আম সানভীর রুপল যেমনটি বলছিলেন যে ৩৩৯ কোটি টাকার একটি ঘাটতি রয়ে গেছে দায় এবং সম্পদের মধ্যে। এবং বলা হচ্ছে যে এখানে উনারা ইভেলি কিন্তু যখন একটা গ্রাহকের কাছ থেকে একটা গ্রাহক যখন অর্ডার প্লেস করে, গ্রাহক কিন্তু যে পরবর্তীতে টাকা পরিশোধ করবে সেভাবে অর্ডার প্লেস করে না। সাধারণত অর্ডারগুলো প্লেস করে থাকে, অগ্রিম টাকা পরিশোধ অগ্রিম করে নিয়ে থাকে। সেই অগ্রিম নেয়া টাকাটা দেখা যাচ্ছে উনি প্রোডাক্টটা বা টাকাটা ফেরত দিচ্ছে ৬ মাস ১ বছর পরে যতদিন এইটা পরে আসলে তারা মানে পাচ্ছেন। যেখানে সবসময় হয় কি আমি এইটা মানে অভিযোগের বিষয়টা আসলে হয় কি অভিযোগের বিষয়টা সবসময় অনেক সামনে আসে। আমাদের প্রতিদিন ই-কমার্স সেক্টরে প্রায় ৩ লাখের উপর ডেলিভারি হচ্ছে। তখন কিন্তু আপনি যদি ১% ও সমস্যা দেখেন তাও কিন্তু ৩,০০০ মানে কিন্তু সোশ্যাল মিডিয়া এটা অনেক বড় একটা আওয়াজ তুলতে পারে। কিন্তু এইখানে যে জিনিসটা হচ্ছে কোম্পানিগুলো অনেক ক্ষেত্রে গ্রাহক টানার জন্য যে ভর্তুকির মডেলটা বারবার বলা হচ্ছে যে বা যে ঘাটতির কথাটা আসছে সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই আমরাও যখন ইক্যাব যে রিপোর্টটা কিন্তু আমরাও আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং আইনজীবী সহ আমাদের একটি তদন্ত বলবো না একটা পর্যবেক্ষণ কমিটি আসলে গঠন করা হয়েছিল যার রিপোর্ট কিন্তু আমরা হচ্ছে ফেব্রুয়ারি মাসেই কিন্তু হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়কে এর আগেই আসলে প্রদান করি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারীদেরকে প্রদান করি তার ভিত্তিতেই কিন্তু ডিজিটাল কমার্স পরিচালনার যে নির্দেশিকাটি আসলো সেটি কিন্তু সেই পর্যবেক্ষণ রিপোর্টের উপরই আসলে বাংলাদেশ একটি সুনির্দিষ্ট কাঠামোবদ্ধ বিজনেস মডেলকে আসলে অ্যানালাইসিস করেই করা তো সেই জায়গাটিও যেমন রয়েছে একই ক্ষেত্রে আবার ভোক্তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু ইক্যাবের একটি কমপ্লায়েন্স সেলও রয়েছে সেই কমপ্লেন অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্স স্ট্যান্ডিং কমিটি থেকে কিন্তু আমরা এখন পর্যন্ত প্রচুর দেখা যায় সালিশি জায়গা থেকে আসলে সমাধান করেছি এবং সমাধানের পরে যারা আসলে উৎসাহ বা সঠিকভাবে সমাধান দিচ্ছেন না অনেক ক্ষেত্রে সেই অভিযোগগুলো আমরা ভোক্তা অধিকারের সাথে কোঅর্ডিনেট করে ভোক্তা অধিকারকে পাঠিয়েছি যেগুলো অনেক ক্ষেত্রে হয়তো বা ভোক্তার অধিকার না বিক্রেতার মধ্যে একটি মিউচুয়াল ডিল সেক্ষেত্রে কিন্তু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এনএসআই সহ বিভিন্ন মানুষদেরকে জানিয়েছি তো সবগুলো কার্যক্রমের মধ্যে কিন্তু ইক্যাব আপনি দেখবেন যে সবসময় একটি শক্তিশালী ভূমিকা রাখার চেষ্টা করেছে উভয়জনকে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত একটি লিগ্যাল কাঠামোর মধ্যে ব্যবসা করবে আমরা কিন্তু আমাদের মেম্বার ব্যবসায়ীদেরকে নিরাপত্তাও দেওয়ার চেষ্টা করেছি কিন্তু যখন যে কোনো জায়গায় প্রশ্ন উঠলে বা যে কোনো জায়গায় সেখানে পর্যবেক্ষণ করে কিন্তু সেই পর্যবেক্ষণও আমরা কিন্তু সরকারকে এবং বিভিন্ন পর্যবেক্ষণের জায়গা থেকে একটু বলতে চাই জনাব আসিফ আহনাফ যে আপনি দেখুন আমরা গণমাধ্যমের সংবাদে যতটুকু দেখেছি এখানে গণমাধ্যম কর্মী সানভীর রুপলও আছেন যে ইভেলির আমরা বলা হচ্ছে যে ৩৩৯ কোটি যে টাকা এখানে মানে ৪০০ কোটির উপরে টাকা থাকার কথা গ্রাহকের কাছ থেকে ওনারা এই টাকা নিয়েছেন সেখানে কেন এত কম টাকা তাহলে এই টাকাটা কোথায় গেল এই টাকাটা সরিয়ে ফেলা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে প্রমাণিত নয় সন্দেহ করা হচ্ছে তাই নয় কি সানভীর রুপল বাংলাদেশ ব্যাংকের আপনি যেটা বলেছেন যে সেটি কিন্তু আসলে বাংলাদেশ ব্যাংকের যে তদন্ত প্রতিবেদন আছে সেই তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে এই যে ৩৩৯ কোটি টাকার একটি ঘাটতি আছে তা সেই ৩৩৯ কোটি টাকার আসলে সেটি আসলে কোথায় সেটি কি আসলে দেশে আছে তারা কি কোথাও ইনভেস্ট করেছে নাকি দেশের বাইরে পাচার হয়ে গেছে এই বিষয় নিয়েই এখন কিন্তু তদন্তটি চলছে যেহেতু সবচেয়ে তদন্ত বড় চলছে তারা সংশয়ের জায়গাটা কিন্তু ওই জায়গায় আসিফ আহনাফ যে উনারা এই এত বড় অ্যামাউন্টের টাকা পাচার করে ফেলেছেন কিনা সেটা কিন্তু এখন সবচেয়ে বড় সংশয়ের জায়গা কারণ আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে মানুষ টাকা পাচার করে বিদেশে সরিয়ে ফেলছেন পরবর্তীতে সেই টাকার বাংলাদেশে আনা যাচ্ছে না ফেরত আনা যাচ্ছে না বড় বড় গ্রুপ ব্যাংকের থেকে বা বিভিন্ন ভাবে টাকা নিয়ে পাচার করছেন না এক্ষেত্রে আসলে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই কেউই সন্দেহের অতীত ইয়েতে নাই প্রত্যেকটা মানুষকে কিন্তু ব্যক্তিগতভাবে অনেক কিছু নিয়ে প্রশ্ন তোলা যায় কিন্তু আমরা কিন্তু এই জায়গাটির মানে আমার ব্যক্তিগতভাবে এই সম্ভাবনাটা খুব কম দেখছি এই জন্য যে বাংলাদেশ ব্যাংকের কিন্তু গত বছর থেকে যখন তাদের অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছিল সেই সময় থেকে কিন্তু এন্টি মানি লন্ডারিং এর আন্ডারে কিন্তু তাদের নিয়ে একটি ইনভেস্টিগেশন ডিএফআইউ করেছিল এবং সেটি কিন্তু চলমান রয়েছে এখন পর্যন্ত এবং বাংলাদেশ ব্যাংক এবং বাণিজ্য নিয়মের অধীনেই কিন্তু তারা রয়েছিলেন তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এন্ড থেকে যে আশঙ্কাটি করা হচ্ছে বা আমাদের পর্যবেক্ষণে যখন আমরা কাজ করেছিলাম যে আপনার যত মূল্যে তারা আসলে পণ্যটি কিনছে তার থেকে অনেক কম মূল্যে আসলে বিক্রি করার কারণে দেখা যায় যে এই বিশাল ঘাটতিটি তৈরি হয়েছে যেটি আসলে বড় কোনো বিনিয়োগকারীর মানে অংশগ্রহণ করা ছাড়া উঠে আসা যেটি বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণ এসেছে যে তাদের জন্য আসলে এই দায় পরিশোধ করা কঠিন হয়ে যাবে তো সেই জায়গা থেকে আসলে তাদেরকে আসলে বের করে নিয়ে আসতে হবে এক হচ্ছে সেখানে
কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা আইন বিরোধী কোনো কর্মকাণ্ড হয়েছে কিনা এটি অবশ্যই আমাদের কর্তৃপক্ষরা হচ্ছে বিচার বিশ্লেষণ করে দেখবেন। তবে গ্রাহকদের ক্ষেত্রে আসলে আমাদের বলবো যে গ্রাহকদেরও আসলে কিছু জায়গায় আসলে সচেতনতা প্রয়োজন। তাদেরও আসলে তাদের স্বার্থ বা কতদিনে পাচ্ছেন সেই পণ্যগুলোকেও তারা আসলে অনেকদিন অপেক্ষা করাচ্ছে ই-কমার্স সেবাটিকে আসলে দ্রুত সেবা হিসেবে নিয়ে সেই সেবাটি নিশ্চিত করার জন্য তাদেরও আসলে অংশীদারমূলক আচরণ করা প্রয়োজন এবং সেই জায়গা থেকেই কিন্তু অংশীদারমূলক আচরণটা কি হতে পারে একটু যদি বলেন? আমাদের সাথে কিন্তু বেশ কয়েকজন গ্রাহকও সংযুক্ত আছেন। উনারা এই ধরনের ই-কমার্স সাইটগুলো থেকে কেনাকাটা করে থাকেন এবং উনারা ইতোমধ্যে ইভেলিতে অর্ডার করেছেন। এমনও একজন গ্রাহক আছেন যিনি এর আগে ওখান থেকে প্রোডাক্ট পেয়েছেন, আবারও নতুন প্রোডাক্ট অর্ডার করেছেন, আবার কেউ একেবারেই নতুন অর্ডার করেছেন। আমরা যদি একটু গ্রাহকদের সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করি, আমাদের সাথে সংযুক্ত আছেন জনাব তানভীর আহমেদ। আপনি সম্ভবত ইভেলিতে একটা পণ্য অর্ডার করেছেন কিছুদিন আগে, আমরা যতটুকু জানতে পেরেছি। আপনার কাছ থেকে যদি একটু শুনি। জি, ধন্যবাদ ফুলেল চৌধুরী। আমি কিছুদিন আগে ইভেলি থেকে একটি মোটরসাইকেল অর্ডার করি। এখনো আমার অর্ডারটা পেন্ডিং আছে। তার মানে অলমোস্ট প্রায় 2 মাস 10 দিনের মতো হয়ে গিয়েছে। আর কতদিন এখন পরে পর্যন্ত আপনাকে ডেলিভারি দেওয়ার কথা ছিল? আসলে ওরা তো ওদের তার মানে যে ওয়েবসাইট বা ওদের যে পেজ ওখানে লেখা থাকে 45 ডেজ, কিন্তু অলরেডি আমার 2 মাস 10 দিন ক্রস করেছে। মানে 70 ডেজ এখন হয়ে গেছে। পর্যন্ত জি। জি, তো এখন পর্যন্ত আমি প্রোডাক্টটি হাতে পাইনি। এই যে ইভেলি নিয়ে কথা হচ্ছে, এতে কি আপনি শঙ্কিত যে আপনার প্রোডাক্টটা আদৌ ডেলিভারি পাবেন কিনা বা কিছু, নাকি আপনি কনফিডেন্ট যে না, এর আগেও আমরা দেখেছি ইভেলি নিয়ে কথা হয়েছিল কিন্তু সেখান থেকে ইভেলি ওভারকাম করে এসেছে, গভর্নমেন্ট ওদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছিল যেমনটি বলছিলেন আসিফ আহনাফ, তারপরে আমরা দেখেছি আবারও বেশ ভালোভাবে ওনারা ওনাদের ব্যবসা চালিয়ে গেছেন। এই জায়গাটা থেকে যদি একটু বলেন যে আপনি কি শঙ্কিত নাকি আপনার ভেতরে আস্থা আছে যে না আমি এই মুহূর্তে আমি কিছুটা শঙ্কিত, কারণ বাংলাদেশ ব্যাংক রিসেন্টলি তারা একটা রিপোর্ট প্রকাশ করেছে এবং গত 2-3 দিন যাবত দেখছি মিডিয়াতে তাদের নিয়ে বেশ কিছু লেখালেখি হচ্ছে। তো এই ব্যাপারটা নিয়ে আমিও শঙ্কিত, আদৌ প্রোডাক্ট পাবো আচ্ছা। কিনা। আচ্ছা, জি আপনাকে ধন্যবাদ। আমরা আরো একজন আমাদের গ্রাহক আছেন, একটু করে শুনে নেই। আসিফ আহনাফ আপনি আছেন আমাদের সাথে, সানভীর রূপল তিনিও আছেন, শুনছেন হয়তোবা, স্ক্রিনে না থাকলেও আমাদেরকে শুনছেন। জনাব জসিম উদ্দিন তিনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। জনাব জসিম উদ্দিন, আমরা যতটুকু আপনার কাছ থেকেই জেনেছিলাম যে আপনি এর আগেও এই ই-কমার্স সাইট থেকে প্রোডাক্ট কিনেছেন এবং এখনো আপনার কিছু অর্ডার রয়েছে। একটু আপনার অভিজ্ঞতা যদি বলেন। আসলে আমি যেটা বলবো, প্রথমে ধন্যবাদ জানাই মোহাম্মদ ফুলেল চৌধুরী আপনাকে, যে আপনি আমাকে লাইভে অ্যাড করেছেন কিছু কথা বলার জন্য। তার আগে আমার প্রিভিয়াস কিছু অর্ডার ছিল, যে অর্ডারগুলোর পণ্য আমি সঠিক সময় পেয়েছি এবং যে পণ্যগুলো খুবই ভালো ছিল। যে মাধ্যম ব্যবহার করে ওনারা পাঠিয়েছিলেন ওইটাও খুব ভালো ছিল। রিসেন্ট কিছুদিন যাবত যে বিষয়গুলো আপনারা বলতেছেন, যে এই জিনিসগুলো শোনার পরে মানে মন থেকে একটা ভীতি বা সংশয় যেটাই বলেন ওই জিনিসটা হচ্ছে। তারপরেও আশাবাদী যে সরকার যে নীতি নির্ধারণ করে দিয়েছে ওই নীতি নির্ধারিত পর্যায় থেকে ইবেলি তাদের সমগ্র যেই প্রবলেম গুলো রয়েছে ওইগুলো ওভারকাম করে তারা ফিরে আসবে এবং সরকারের নীতি নির্ধারণ অনুযায়ী তাদের কার্যক্রম পরিচালনা করবে, এটাই আমার চাওয়া। এবং সবচেয়ে বেশি যে জিনিসটা আমার এখানে বলার সেটা হলো যে এখানে গ্রাহক আমরা যারা অনেকেই পণ্য অর্ডার করেছি, তাদের বিষয়টা মাথায় রেখে সরকার যেন অবশ্যই যে কোনো ডিসিশন নেয় সেটা আমরা অবশ্যই মাথা পেতে নিব এবং এটা যেন জনগণের মানে বিরুদ্ধে না যায়। জনগণ যেন তাদের যেই লোন মানে যেটা বলবো যে ইনভেস্টকৃত অর্থ যেন ফেরত পায়, সেই বিষয়টা যেন নিশ্চিত করে, আমি সেটাই চাবো আর কি। জি, আপনার কথাটাও আমরা শুনলাম। আমাদের সাথে সানভীর রূপল আপনি সংযুক্ত আছেন। আসিফ আহনাফ আপনাকেও একটু সংযুক্ত করতে চাই। আমরা দুজন ক্রেতার কথা শুনলাম বা উনারা অর্ডার করেছেন ওখান থেকে প্রোডাক্ট কেনার জন্য এবং দুজনের কথাই কিন্তু একই ছিল যে এখন কিছুটা শঙ্কিত এই বিশেষ করে এই পদক্ষেপগুলার পরে। কি বলবেন আসলে আসিফ আহনাফ?
আমরা যদি আসলে পুরো সেক্টর ক্ষেত্রেই দেখি যে বিশাল সংখ্যক গ্রাহক যেহেতু এখানে আসলে অর্থ দিয়ে তারা হচ্ছে অগ্রিম অর্থ দিয়ে পণ্য কিনছেন এবং ডিজিটাল পেমেন্টকে আমরা উৎসাহিত করছি। কিন্তু সেক্ষেত্রে আসলে ক্রেতাদের অর্থের নিরাপত্তাটা কিন্তু একটা বড় বিষয়। সেটাই কিন্তু এবারে ডিজিটাল কমার্স নির্দেশিকায় উঠে এসেছে। সেখানে আমরা কিন্তু ২ টি সুযোগই রেখেছি। এক হচ্ছে যেসব ই-কমার্স প্রতিষ্ঠানসমূহ অল্প সময়ের মধ্যে হচ্ছে ডেলিভারি করবেন, যারা ৪৮ ঘন্টার মধ্যে হচ্ছে কুরিয়ারের কাছে বা নিজস্ব ডেলিভারি পার্সনের কাছে পণ্য হস্তান্তর করবেন এবং একই শহরে ৫ দিন এবং ভিন্ন শহরে ১০ দিনের মধ্যে পণ্য ডেলিভারি করবেন। তাদের নেওয়া অর্থ কিন্তু মানে সাথে সাথেই ব্যাংকগুলো হচ্ছে সেটেলমেন্ট করে দিবে। এটি কিন্তু হচ্ছে রাখা হয়েছে এবং যারা আসলে অনেক ডিসকাউন্ট দেওয়ার জন্য বাল্কে পণ্য আসলে নিয়ে তারপর হচ্ছে ক্রেতাদেরকে দেন, সেক্ষেত্রে পণ্যটি জোগাড় করতে তাদের একটা সময় লাগে। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে তারা বলে থাকেন যে তাদের আসলে ৩০ দিন ৪০ দিন সময় আসলে প্রয়োজন হয়ে থাকে। তো সেই ক্রেতাদেরকে সেই ডিসকাউন্ট পাওয়ার সুযোগটিও আসলে বলবৎ রাখতে আমরা এইবারে নীতিমালা যেটি উঠে এসেছে নির্দেশিকা, সেটি হচ্ছে সেক্ষেত্রে ই-কমার্স প্রতিষ্ঠানসমূহ অর্থ নিতে পারবে, কিন্তু তাদের এই অর্থটি আসলে বাংলাদেশ ব্যাংকের যে এসকো প্ল্যাটফর্মটির কথা বলা হচ্ছে, যেখানে হচ্ছে ব্যাংকগুলোর কাছে হচ্ছে সেই টাকাটা হচ্ছে নিরাপত্তায় থাকবে। যখন হচ্ছে পণ্যটি ডেলিভারি করা হবে তখন হচ্ছে সেই ই-কমার্স সাইটকে হচ্ছে মানে অর্থটি দিয়ে দেওয়া হবে। এতে দেখা যাবে এই যে গ্রাহকদের, আমরা দুজন গ্রাহকের কথা শুনলাম, ভবিষ্যতে এই ধরনের গ্রাহকদের সেই সংখ্যাটা থাকবে না। কোনো কারণে যদি ই-কমার্স পোর্টাল যদি পণ্য দিতে ব্যর্থ হয়, তখন কিন্তু তারা আসলে চার্জব্যাকের মাধ্যমে ব্যাংক থেকে সেই অর্থটি আবার তুলে নিতে পারবেন। তখন কিন্তু নিরাপত্তার যে ঝুঁকিটি এখন বলা হচ্ছে সেই ঝুঁকিটি কিন্তু পুরোপুরি মানে মিটে যাচ্ছে। সেই জায়গাটি কিন্তু আসলে এবারে নির্দেশিকা রাখা হচ্ছে। তো এইরকম বিভিন্ন জায়গাগুলোর মাধ্যমে কিন্তু আমরা দেখছি যে ই-কমার্স সেক্টরকে একটা সুন্দর শেপের মধ্যে নিয়ে আসার কিন্তু ভালো কিছু অভিপ্রায় এবং চেষ্টা আসলে করা হয়েছে। জি, আমরা কিছুটা উত্তর পেলাম। মানে আপনার কাছ থেকে যতটুকু বুঝলাম যে এখনকার নীতিমালা, এখন কথা হচ্ছে যে একটা এত বড় অ্যামাউন্টের টাকা, যে অ্যামাউন্টের টাকা এখনো বকেয়া রয়ে গেছে, সেই ক্ষেত্রে এই গ্রাহকদের নিরাপত্তা কিভাবে আসবে সেই বিষয়ে আসছি। আরো একজন গ্রাহক আছেন আমাদের সাথে, এস.এম. শাফিন মজুমদার। আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি কতদিন আগে ই-কমার্সে অর্ডার করেছিলেন এবং এখনো পেয়েছেন কিনা, বা এর অভিজ্ঞতাটা কি আপনার? ধন্যবাদ ফুলল চৌধুরী ভাইয়া, আমাকে এই টক শোতে ইনভাইট করার জন্য। আসলে আমি 2020 সালে, গত বছর আর কি, প্রথম আমি ই কমার্স সাইট ইভেলিতে আমার প্রথম অর্ডার প্লেস করি, এবং সেই অর্ডার প্লেস করার পরে আমি নির্দিষ্ট সময়ের মধ্যে আমি আমার প্রোডাক্টটি পেয়ে যাই, এবং তারপরে আমি সেই কনফিডেন্স পাওয়ার পরে এই বছরে আমি আরেকটি মানে অর্ডার প্লেস করি ইভেলিতে, যেটা স্টিল নাও পেন্ডিং আছে। আচ্ছা, সেটা কি অর্ডার করেছিলেন? গত বছর ডেলিভারি কি পেয়েছিলেন, আর এবছর কি অর্ডার করেছেন? গত বছর আমি প্রথমে একটি স্যামসাং টিভি অর্ডার করেছিলাম এবং সেটা আমি আচ্ছা, টেলিভিশন। নির্দিষ্ট টাইমের মধ্যে পেয়েছিলাম। আর এই বছরে আমি যেহেতু লকডাউন এবং আমার অফিস মানে থাকে, সেজন্য আমি যাতায়াত করার জন্য আমি নিজের সুবিধার্থে একটি মোটরসাইকেল অর্ডার করেছিলাম। আচ্ছা, আমরা কিন্তু একটা বিষয় পরিষ্কার যে আমাদের গ্রাহক এর আগেও আরেকজন তিনি বলছিলেন যে তিনিও মোটরসাইকেল অর্ডার করেছেন। মানে ঢাকা শহরে যারা বসবাস করেন, যানজটের কারণে ছেলেদের অফিস বা বিশ্ববিদ্যালয় যেখানে হোক যাতায়াতের করার জন্য মোটরসাইকেল একটা খুবই ভালো বাহন, একা একা বা দুজন মিলে যাওয়ার জন্য। এবং ইভেলি কিন্তু আমরা দেখেছি যে ইভেলি, কিউকম, ইঅরেঞ্জ, আলিশামার, যে কথা যার নামই আমরা বলি না কেন, দালাল, ওনারা কিন্তু সবাই এই নির্দিষ্ট এই প্রোডাক্টটাকে ওনারা কিন্তু টার্গেট করেছেন, মোটরসাইকেল। এবং এই মোটরসাইকেলের উপরে কিন্তু ওনারা প্রত্যেকেই একটা হিউজ অ্যামাউন্ট, প্রায় 35%, 40%, 30% ডিসকাউন্ট অফার করেছেন। এই জায়গাটাতে যদি একটু সানবির উপর আপনার জায়গা থেকে, মানে আপনার ভাবনা থেকে যদি বলেন যে এই মোটরসাইকেল এই প্রোডাক্টটাকে কেন এভাবে ফোকাস করে, কারণ এখানে কিন্তু একটা ভালো প্রাইসও পাওয়া যায়। প্রত্যেকে কিন্তু আমি যতটুকু শুনেছিলাম আর কি, একটু আগে যিনি কথা বলছেন তিনি ৩ লক্ষ টাকার উপরে ইনভেস্ট করেছেন, তানভীর আহমেদ তিনি ১ লক্ষ টাকার উপরে ইনভেস্ট করেছেন, এর আগে তার আরেকজন কথা বলেছেন জসিমউদ্দিন, তিনিও প্রায় ৫ লক্ষ টাকার মতো ইনভেস্ট করেছেন। মানে লক্ষ লক্ষ টাকা কিন্তু এখানে ইনভেস্ট করছেন। এটা কি মানে এমন যে এই প্রোডাক্টটার আবেদন আছে ভালো মানুষের কাছে এবং একটা মোটা অঙ্কের টাকা এই প্রোডাক্টের মাধ্যমে নিয়ে পাওয়া যায়, এই জন্য প্রোডাক্টটাকে চুজ করা হয়েছে, নাকি আরো কোনো কারণ থাকতে পারে? প্রথমে আমি বলতে চাই হচ্ছে কি, বাজার ব্যবস্থাপনায় আসলে আপনি কোন পণ্যটাকে আপনার দোকানে সবচেয়ে বেশি তুলবেন, যে পণ্যটি মানুষের সবচেয়ে বেশি চাহিদা আছে সেই ধরনের পণ্যই আসলে আপনি বেশি তুলবেন, এবং সেটা সে যত দামেরই হোক না কেন।
তো সেই দিক থেকে বিবেচনা করলে বাংলাদেশের এই মুহূর্তের, আমরা যেমন ছোট ছিলাম তখন সাইকেল যেমন একটা ট্রেন্ড ছিল, এখন কিন্তু আসলে ট্রেন্ড হচ্ছে একটা মোটরসাইকেল। সেই জায়গা থেকে একদম স্কুলে পড়ুয়া ছেলে থেকে শুরু করে অফিস গোয়িং পিপল যারা আছেন তারা সবাই কিন্তু এখন মোটামুটি, বিশেষ করে আমরা যারা শহরে বাস করি, তারা কিন্তু মোটরসাইকেলের উপরে অনেকটা নির্ভরশীল। কেউ হয়তো শখে মোটরসাইকেল ব্যবহার করেন, আবার কেউ আবার প্রয়োজনের খাতিরেও মোটরসাইকেল ব্যবহার করেন। হ্যাঁ, তো এই মোটরসাইকেল ইনকামও করছেন, পাঠাও হ্যাঁ পাঠাও উবার ইনকাম করছেন। আবার আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে এই মোটরসাইকেলের কিন্তু একটা রিসেল ভ্যালু আছে। হ্যাঁ, কেউ কেউ যে সবাই একটা দুইটা তিনটা পাঁচটা করে মোটরসাইকেল অর্ডার দিয়ে তারা নিজেরাই ব্যবহার করবেন, বিষয়টি তাও না। তারা যেহেতু তাদের শোরুম প্রাইস যা আছে তার চেয়ে একটা ভালো অঙ্কের ডিসকাউন্ট পেয়ে থাকেন, যার ফলে তারা চিন্তা করছেন যে তার কোনো বন্ধুকে যদি সেটি সে বিক্রি করে দেন তাহলে হয়তো সেখান থেকে একটি লাভ বের করতে পারবেন। ঠিক এই মোটরসাইকেলের মতো করে আমি অনেককে শুনেছি যে তারা শুধুমাত্র কোক অর্ডার করে। হ্যাঁ, শুধুমাত্র কোক, স্প্রাইট এগুলো অর্ডার করে, কারণ হচ্ছে কি তারা এগুলো আবার দোকানে মানে বেশি দামে বিক্রি করতে পারে। যার ফলে অনেকেই যারা ডিলারদের কাছ থেকে আগে কোক, স্প্রাইট নিতেন বা কুকারিস আইটেম নিতেন বা অন্যান্য আইটেম নিতেন, তারা কিন্তু সেই দিক থেকে না নিয়ে তারা ইভেলির থেকে যারা কিনেন তাদের কাছ থেকে তারা কিনেন, অর্থাৎ তাদের কাছ থেকেও কিনলেও তারপরও তারা বেশি লাভ করতে পারেন। তো এরকম একটি ব্যবসায়ী লোকজনও কিন্তু বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করেছে এবং তারা বিভিন্ন ভাবেই কিন্তু তারা সেদিকে ঝুঁকছেন। এবং বেশি অঙ্ক, যেহেতু মোটরসাইকেল, তাই মোটরসাইকেলে খুব অল্প সংখ্যায় বেশি টাকা একসাথে করা যায়, সেটি যেমন আছে, আবার হচ্ছে গিয়ে সেটি রিসেল ভ্যালু আছে, সেই সব বিবেচনা করে অনেকেই বেশি বেশি করে এখানে ইনভেস্ট করতে যাচ্ছেন। ধরেন একটা কোক বিক্রি করলে বা এক ডজন কোক বিক্রি করলে আপনি যে কয় টাকা নিতে পারবেন বা ব্যবসা করতে পারবেন, তার চেয়ে বেশি ব্যবসা করতে পারবেন একটা মোটরসাইকেল যদি আপনি পেয়ে যান। তো যদি আপনি একটা মোটরসাইকেল আটকে যান তাহলে আপনার 2 লাখ টাকা ওখানে আটকে যাবে। আবার একটি মোটরসাইকেল যদি আপনি বিক্রি করতে পারেন, সেখান থেকে কিন্তু আবার 50,000 টাকা অটোমেটিক্যালি সেখান থেকে আপনি বের করতে পারবেন। এরকম বিবেচনায় আসলে গ্রাহকরা বেশিরভাগই মোটরসাইকেলের দিকে ঝুঁকছেন। তবে আমি যেটি শঙ্কার কথা জানিয়ে আপনার এখনকার মতো বক্তব্য শেষ করতে চাই, সেটি হচ্ছে আপনারা নিশ্চয়ই ডেস্টিনি, নিউওয়ে বা এর আগে ইউনিপে টু ইউ এরকম এমএলএম কোম্পানি সম্পর্কে আমরা জেনেছি, এবং তাদেরকে যখন আইনের আওতায় আনা হলো ততদিনে গ্রাহকদের বড় রকমের ক্ষতি হয়ে গেল আর্থিক। এবং তারা, আমরা কিছুদিন আগে দেখেছি যে ডেস্টিনির যে চেয়ারম্যান ছিলেন তিনি এখন জেলখানায় বসেও জুমে মানে আরেকটি নতুন এমএলএম কোম্পানি খোলার জন্য তিনি জুমের ভিডিও কনফারেন্স এবং তিনি করেন। একটা চমৎকার কথা বলেছেন, আমিও দেখেছিলাম সেই আপনি যেমনটি দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বা গণমাধ্যমে, আমিও সেখানে দেখেছিলাম। তিনি একটি চমৎকার কথা বলেছিলেন সেখানে, যে তিনি জেলখানায় বসেও কতটা কনফিডেন্ট যে এর আগে আমরা 10 লক্ষ মানুষকে বেকারত্ব থেকে মুক্ত দিতে পেরেছিলাম, এবার আমরা চেষ্টা করছি যে 1 কোটি মানুষকে সংযুক্ত করার জন্য। উনি জেলখানায় বসেই 1 কোটি মানুষের কাছে আবারও সেই প্রতারণার ফাঁদ নিয়ে যেতে চান। আমি জানি না, আপনি হয়তোবা সাংবাদিক, আপনি জানেন যে ভালো, ডেস্টিনিতে যারা টাকা দিয়েছিলেন বা ওই এমএলএম কোম্পানিগুলোতে যারা টাকা গাছের নামে বাতাস বিক্রি করে যাদের কাছে টাকা দেওয়া হয়েছিল, সেই টাকাগুলো কি কোনো সুরাহা হয়েছে? মানে গ্রাহক কি সেই টাকা আদৌ ফেরত পেয়েছে বা পাবে, কোনো এ ব্যাপারে কিছু জানেন কিনা? যেহেতু প্রসঙ্গ যেহেতু এসেছে, সেহেতু হচ্ছে গিয়ে খুবই খারাপ অভিজ্ঞতা। সেটি হচ্ছে গিয়ে মামলার পর মামলা ঝুলছে। মানুষ যারা অর্থলগ্নি করেছিলেন তারা আসলে দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন, এবং ডেস্টিনির যে সম্পত্তি ক্রয় করা হয়েছে তারা আসলে সেই সম্পত্তি কতটুকু গ্রাহকদের স্বার্থে ব্যবহার করতে পারছে সেরকম কোনো তথ্য আমার কাছে নেই, বা আদৌ কারো কাছেই নেই। সেটি বিরানভূমি অবস্থায় ক্রয় করা অবস্থায় পড়ে আছে, জব্দ করা অবস্থায়। পাশাপাশি তাদের গ্রাহক যারা ছিলেন তারা দাঁড়ে দাঁড়ে ঘুরে কেউ কেউ তাদের এজেন্টের কাছ থেকে কিছু টাকা হয়তো তুলতে পেরেছেন ব্যক্তিগত উদ্যোগে, কিন্তু রাষ্ট্রীয় উদ্যোগে বা যারা এই সম্পত্তিগুলো ক্রয় করা হয়েছে করেছে সেরকম কোনো ব্যবস্থা আসলে গ্রাহকদের জন্য করা হয়নি। তো সেই শঙ্কার জায়গা থেকে আমি এবারও সেরকম একটি শঙ্কা আসলে মনে হচ্ছে, বা সেরকম একটি শঙ্কার জায়গা আসলে আমি চাই না যে এরকম কোনো অভিজ্ঞতা হোক, তারপরেও সেরকম একটি শঙ্কা কিন্তু থেকেই যায়। বাংলাদেশের আইন এবং আইনের প্রয়োগ এবং নীতিমালা, এই নীতিমালার ফাঁদে পড়ে অলরেডি মাত্র নীতিমালা হলো, সেদিন নীতিমালাটি কার্যকর হবে, তারপরে তার আগেই কিন্তু যে 350 কোটি টাকার মতো অলরেডি গ্রাহকদের কাছ থেকে গেল, এবং অন্যান্য কোম্পানির আরো হয়তো বেশি টাকা আছে, সেই টাকার কি সুরাহা হবে বা এই গ্রাহকরা আসলে কি পাবেন বা তাদের পেনাল্টি কি হবে, সেটি কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত নয়। তো সেই শঙ্কার জায়গা আমি আসলে রাখতে চাই না। আমি চাই যে হ্যাঁ, যারা গ্রাহক আছেন তারা তাদের প্রাপ্য অধিকারটুকু পাক,
এবং যারা আইনের যদি কোনো ব্যত্যয় ঘটে থাকে তো সেক্ষেত্রে সেই ব্যত্যয় ঘটে থাকলে সেটি যেন শঙ্কামুক্ত করা হয়। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে হচ্ছে, সেটি হচ্ছে এটি একটি দেশীয় প্রতিষ্ঠান। যদি দেশীয় প্রতিষ্ঠান কোনো রকমের সুরক্ষা দেওয়া সম্ভব হয় গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার সাপেক্ষে বা কোনো নীতিমালা সাপেক্ষে, তাহলে একটি দেশীয় শিল্প প্রতিষ্ঠানকে আসলে সাপোর্ট দেওয়া উচিত। এবং পাশাপাশি অন্যান্য যে শিল্প প্রতিষ্ঠান আছে, দেশীয় শিল্প প্রতিষ্ঠান, সেটিও নতুন ভাবে যদি ঘুরে দাঁড়ানোর মতো কোনো অবস্থা থাকে, সেই ব্যবস্থাও যাতে গভর্নমেন্ট করে দেয়, সেটি আসলে প্রত্যাশা রাখি। জি, সানভীর উপল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা সানভীর উপলের কথা ধরেই একটু আপনার কাছে আবারও যেতে চাই। আসিফ আহনাফ, যে শঙ্কার জায়গাটা আসলে আছে কিনা আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, শঙ্কার জায়গা আসলে যখন একটা প্রতিষ্ঠান আসলে অনেক পরিমাণ আসলে এই আর্থিক গ্যাপটা হয়ে যায়, কিছু জায়গায় আসলে শঙ্কার জায়গা থাকে। যদিও আসলে প্রতিষ্ঠানটি কিন্তু আপনারা জানেন গত দুদিন আগেও প্রেস রিলিজে দাবি করেছেন যে তারা আসলে 2 মাসের মধ্যেই প্রফিটেবিলিটিতে তারা চলে আসতে চেষ্টা করছেন এবং তারা আসলে সেই দেনা আস্তে আস্তে কমিয়ে আনতে পারবেন, যেহেতু তাদের একটি বিশাল গ্রাহক শ্রেণী ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। 70 থেকে 80 লাখের একটি গ্রাহক শ্রেণীও তাদের রয়েছে। সেখান থেকে তারা বিভিন্ন প্রোডাক্টে প্রফিট করে নিয়ে আসতে পারবেন। কিন্তু যেহেতু আসলে এই বিষয়টি ইতিমধ্যে আসলে বিচারাধীন আছেন এবং এখানে দুদক ব্যবস্থা গ্রহণ করছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও তদন্ত চলছে, তো আসলে সেই জায়গাটিকে বলার চেয়েও আমি বলবো যে আমাদের ক্রেতাদেরকেও একটু আগে যেটা বলছিলাম যে এখন যেহেতু একটি নির্দেশিকা রয়েছে, অনেক ক্ষেত্রে আইনের প্রয়োগটা কিন্তু বা নির্দেশিকা নীতিমালার প্রয়োগটা কিন্তু সচেতনতার উপর নির্ভর। যেমন আমি দেখছিলাম অনেকেই বলছিলেন যে তারা কিছু কিছু ই-কমার্স প্রতিষ্ঠানে এখন আর ব্যাংকে হচ্ছে কার্ডে পেমেন্ট না করে তারা সরাসরি অ্যাকাউন্টে টাকা জমা দিবেন, যাতে আসলে এই নিয়মের মধ্যে না পড়তে হয়, টাকা আটকে না থাকে। এর মানে কিন্তু ক্রেতারাও আসলে অনেক ক্ষেত্রে কিন্তু সচেতন হচ্ছেন না। ক্রেতাদেরও কিন্তু উচিত যে নতুন যে নির্দেশিকাটি রয়েছে সেটি অনুসরণ করে পেমেন্টের জায়গাগুলোকে নিশ্চিত করা, এবং অবশ্যই তারা যাতে কনফিডেন্সের সাথে যাতে পেমেন্ট করতে পারে সেই সুযোগটি কিন্তু তৈরি হচ্ছে। আর আগের যেই সময়গুলো নিয়ে বলা হচ্ছে আগের অর্ডারগুলোর কি হবে, আমি বিশ্বাস করি যে এইসব প্রতিষ্ঠানগুলো কিন্তু এখনো দাবি করছে যে তারা ব্যবসা করে যাবে এবং ব্যবসা করে তারা সফলতা নিয়ে আসতে পারবে। তো সেই প্রেক্ষিতেই বলবো যে এই প্রতিষ্ঠানগুলো চেষ্টা করবে যে ক্রেতাদের পণ্য আসলে দ্রুত সময়ে যাতে ডেলিভারি তারা আসলে নিশ্চিত করতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ। অনেকক্ষণ যাবতই আমাদের সাথে সংযুক্ত আছেন ডক্টর জুলফিকার মাহমুদ। আপনি নিশ্চয়ই এতক্ষণ যাবত আমাদের আলোচনা শুনছিলেন, আপনি আমাদের সঙ্গেই ছিলেন। আপনার কাছে এবার একটু আসতে চাই। আসিফ আহনাফ, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আপনার কাছে আবারও ফিরছি। আমরা একটু জনাব ডক্টর জুলফিকার মাহমুদ, চেয়ারম্যান কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আপনার সাথে একটু কথা বলতে চাই। এতক্ষণ আলোচনার প্রেক্ষাপটে আপনার কাছে কি মনে হচ্ছে? যেমনটি সাংবাদিক বললেন যে শঙ্কা রয়েছে দুটো। এক হচ্ছে যে টাকা গ্রাহকের কাছ থেকে নেওয়া হয়েছে সেই টাকাটাকে দেশে রয়েছে এটা সরিয়ে ফেলা হয়েছে, জানেন না। অন্যদিকে আসিফ আহনাফ, ডিরেক্টর ইক্যাব, তিনি বললেন যে না, এ ধরনের কোনো শঙ্কার কারণ নেই। অন্যদিকে আরো একটি সংখ্যা হচ্ছে গ্রাহকের দিক থেকে, যে যদি কোম্পানি বন্ধ হয়ে যায় কিনা, গেলে গ্রাহক টাকা পাবেন কিনা বাকি, সেই জায়গা থেকেও আসিফ আহনাফ বললেন যে আসলে শঙ্কার তেমন কারণ নেই, হয়তোবা কোম্পানি ব্যবসা করে যেতে পারবে এবং মানুষকে প্রোডাক্ট দিতে পারবে। আলোচনা সাপেক্ষে আপনার অভিমতটা যদি একটু বলেন, তারপর অন্য আরেকটা প্রসঙ্গ নিয়ে আপনার কাছে আসছি। ধন্যবাদ চ্যানেল এসকে। দেখুন, বাংলাদেশের অতীত ইতিহাস যা বলে, প্রতিবারই সবসময় যে এই ধরনের কোনো ইনসিডেন্ট যদি ঘটে, সেখানে প্রতারিত হন আর্থিকভাবে সবসময় গ্রাহকরা। ডেস্টিনি নিউ ওয়ে থেকে শুরু করে সবসময় দেখবেন গভর্নমেন্ট পলিসি তৈরি করে, কিন্তু এই পলিসি তৈরি করতে করতেই গ্রাহকের কয়েক হাজার কোটি টাকা পকেট থেকে চলে যায়। এইবার ই কমার্স দিয়ে যে সংখ্যা তৈরি হয়েছে, এখানেও যদি প্রতারিত হয় গ্রাহকরা, তাহলে গভর্নমেন্ট এবং যারা এই টাকাগুলো নিচ্ছে তারা প্রত্যেকে এই দুই জায়গায় স্প্লিট হয়ে যাবে। স্প্লিট হয়ে যাবে এই কারণে, সেটা হচ্ছে গভর্নমেন্টের দায়বদ্ধতা নেই, কারণ গভর্নমেন্ট চেষ্টা করছে নীতিমালার আন্ডারে আনার জন্য। আর যারা নেবে এরা ডেস্টিনির এমডির মতো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিআইপি কেবিনে বসে বসে জুমে মিটিং করবে। আর সাধারণ গ্রাহক যারা আছে, যার 6 মাসের বেতনের টাকা জমায় অথবা 1 বছর ধরে টাকা জমায় একটা মোটরসাইকেলের অর্ডার করছে, সে কিন্তু রাস্তায় বসে যাবে। এটা হচ্ছে চরম বাস্তবতা। তবে হ্যাঁ, আমি যেটা বলবো সেটা হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে প্রায় 2500 ই কমার্স সাইট আছে যারা সরাসরি নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে বিজনেস করছেন। আর এর বাইরে প্রায় 3 লক্ষ ফেসবুক পেজ আছে যারা ফেসবুক পেজের মাধ্যমে এই ব্যবসা পরিচালনা করছে। আমরা ই কমার্স নিয়ে বারবারই কথা বলছি,
ই কমার্সের সাথে ফেসবুকে যারা বিজনেস করছেন, যেটাকে আমরা এফ কমার্স বলি, এর বাইরে এম কমার্স আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি না। এই জায়গাগুলোতে আমাদের কিন্তু খুব কঠোরভাবে হস্তক্ষেপ করা দরকার। এর বাইরে আমি যেটা বলবো যে আমাদের সম্মানিত ফেসবুক পেজ ভিত্তিক যারা ব্যবসা করে থাকেন ওরাও কি ই কমার্সের মধ্যে অন্তর্ভুক্ত নয়? আসলে ই কমার্স বলতে যেটা বোঝায় একটা ব্রড সেন্স সবাই, বাট এর বাইরে যারা শুধুমাত্র ফেসবুক পেজের মাধ্যমে বিজনেস করেন তাদের সেটাকে বলা হয় এফ কমার্স। এর বাইরে আরো একটা টার্ম আছে যেটা এম কমার্স। তো এফ কমার্স এবং এম কমার্সের বেশিরভাগ উদ্যোক্তা যারা আছেন এদেরকে কিন্তু সম্প্রতি সময় আপনারা দেখবেন যে এমএসএমই, অর্থাৎ এসএমই থেকে ওর আগে একটা এমএসএমই আসা হয়েছে, মাইক্রো স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, খুব ক্ষুদ্র এবং এদের বেশিরভাগই কিন্তু আমাদের উইমেন, মহিলারা, যারা নিজস্ব হাতের কিছু কাজ অথবা বাসায় তৈরি করা কিছু খাবার অথবা আদার্স কোনো সাপোর্টিভ ওয়ার্ক অথবা অনেক ক্ষেত্রে দেখবেন রেডি টু কুক, রান্না করার খাবার টাবার তারা সরবরাহ করছে। এই যে সেক্টরটা আছে, এই ই কমার্সের যারা এই রাঘব বোয়াল, এদেরকে ধরতে গিয়ে আমরা এই ক্ষুদ্র উদ্যোক্তা যারা মাইক্রো এন্টারপ্রাইজ নিয়ে কাজ করছেন এদেরকে কিন্তু হুমকির ভিতরে ফেলতে পারি না। কারণ গ্রাহকরা যদি একবার গ্রাহকদের ভিতরে একবার ভীতি তৈরি হলে মানুষ কিন্তু ই কমার্স থেকে মুখ ফেরাই নেবে। একটা জিনিস মনে রাখবেন, এই বছর এই প্যান্ডেমিকে যদি এফ কমার্স ই কমার্স না থাকতো তাহলে বাংলাদেশের উৎপাদিত আমের কি অবস্থা হতো। এই মুহূর্তে গতকালকের যুগান্তরের প্রতিবেদন অনুযায়ী কয়েক লাখ পশু অলরেডি অনলাইনে বিক্রি হয়ে গেছে। যদি এই প্যান্ডেমিক, এই করোনার যে ইনক্রিজিং রেট, এটা যদি বাড়তে থাকে তাহলে আমাদের এবারের কুরবানির হাটও কিন্তু অনলাইনের উপর নির্ভর করতে হবে। সুতরাং আমরা কোনোভাবেই আমাদের জায়গা থেকে এই ই কমার্সকে আলাদা করতে পারবো না। হ্যাঁ, নীতিমালা তৈরি করে এদেরকে আপনি একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে আসেন। আর দাম নিয়ে যে কথাটা উঠে এসছে সে প্রসঙ্গে বলবো, যারা ই কমার্সে বিজনেস করেন এরা চাইলে কিছুটা দাম কম রাখতে পারেন। আমি অর্থনীতিবিদ না, তবে আমার কিছু ছোট্ট লজিক আছে। লজিকটা হচ্ছে, যিনি ই কমার্সে সেল করেন তার কিন্তু বিশাল বড় একটা শোরুম দরকার হয় না, বড় একটা ভালো পজিশনে তার একটা দোকান তৈরি হয় না। সে কোনো একটা জায়গায় একটা গোডাউন অথবা একটা ওয়্যার হাউস নিলে সেখান থেকে প্রোডাক্ট সাপ্লাই দিতে পারে। তার মানে কি, তার লজিস্টিক কস্টটা কিন্তু অনেক কম, সুতরাং সে কম্পারেটিভলি কম প্রফিটে এই প্রোডাক্ট বিক্রি করতে পারে। আর একটা নির্দিষ্ট পরিমাণ ডিসকাউন্ট, হ্যাঁ ডিসকাউন্টের ব্যাপারটা আমি আপনাকে যদি একটু ছোট্ট করে বলি, সেটা হচ্ছে আপনি কোন একটা কোম্পানির কাছ থেকে প্রোডাক্ট কিনে এনে আপনি বিক্রি করবেন, এখানে একটা সাপ্লাই চেইন আছে। এই সাপ্লাই চেইনটা যদি সরাসরি কোনো প্রতিষ্ঠান এবং ওই কোম্পানি ডিরেক্টলি হয় তাহলে খেয়াল করে, ফর এক্সাম্পল একটা ইলেকট্রনিক্স কোম্পানি যারা মোটরসাইকেল অথবা টেলিভিশন ফ্রিজ তৈরি করছে, এই টেলিভিশন ফ্রিজ কোম্পানিগুলোর কাছ থেকে আপনি যদি ই কমার্স এন্টারপ্রেনার হিসেবে চুক্তি করেন যে আপনার মধ্যবর্তী যে সাপ্লাই চেনের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে কোনো হস্তক্ষেপ থাকবে না, তাদের কোনো ইনভলভমেন্ট থাকবে না। আপনি কোন একটা লটের 500 মোটরসাইকেল অথবা 2000 মোটরসাইকেল সরাসরি কোম্পানির কাছ থেকে আপনার ওয়্যার হাউসে চলে আসবে। তাহলে কোম্পানির যে মধ্যবর্তী যে রিটেলার গুলো আছে সেই পার্সেন্টেজটা আপনি গ্রাহকদেরকে অবশ্যই ডিসকাউন্ট দিতে পারবেন। তবে হ্যাঁ, সেই ডিসকাউন্টটা যদি হয় 35%, 40% অথবা 75%, তখনই আমার প্রশ্ন, না এটা আসলে সম্ভব। আর ই কমার্স নিয়ে যে নীতিমালা এসছে, যেহেতু এখানে আমাদের ই ক্যাবের ডিরেক্টর মহোদয় আছেন, এই কারণে আমি বলছি খুব সুন্দর কিছু বিষয় উঠে এসছে। বিশেষ করে এসক্রোর যে আইডিয়াটা এসছে, যদিও এটা 2018 সালে ডিজিটাল বিজনেস পলিসিতেই বলা আছে কিন্তু ওটার অ্যাপ্লিকেশন ছিল না। এই জিনিসটা আসলে পুরাতন জিনিস নতুন করে আলোচনা এসছে। এটা ই ক্যাব কিন্তু 2018 সালেই লঞ্চ করে দিছে এবং এটা অ্যাপ্লিকেশন ছিল না, বাট এখন অ্যাপ্লিকেশন হচ্ছে। এরপরে এখন অ্যাপ্লিকেশন হওয়ার ফলে আমার একটু এই জায়গাটাতে একটু বলে রাখি যে এখন অ্যাপ্লিকেশন হওয়ার ফলে এখন কি সেই সুবিধাটা আমার গ্রাহক পাবে? মানে গ্রাহক যে টাকাটা দিয়েছেন সেটা যদি প্রোডাক্টটা ডেলিভারি দিতে না পারে শেষ পর্যন্ত ই কমার্সের ক্ষেত্রে, এই সুবিধা কি গ্রাহক পেতে পারবে? মানে আজকের বাস্তবতায় কি বলে? এসক্রোর কনসেপ্টটাই তাই যে আপনার টাকাটা থার্ড পার্টির কাছে জমা থাকবে, আপনি যখন প্রোডাক্টটা ডেলিভারি পেয়ে অ্যাকনলেজ করবেন তারপরে টাকাটা ওই প্রতিষ্ঠানের কাছে যাবে। তার আগ পর্যন্ত থার্ড পার্টির কাছে টাকাটা থাকবে।
একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যদি আপনি অ্যাকনলেজমেন্ট না পাই তাহলে থার্ড পার্টি আপনার টাকাটা আপনার কাছে রিফান্ড করবে। এটাই কনসেপ্ট। কিন্তু থার্ড পার্টির কাছে কি টাকা জমা আছে? তা তো মনে হয় নেই। মানে যেটা যেমনটা বলছিলেন আসিফ আহনাফ যে বাংলাদেশ ব্যাংকের কাছে আমি একটা একটু বুঝিয়ে ফান্ড বলি বিষয়টা। এখন যেটা জি। হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংক থেকেও কিন্তু একটি প্রজ্ঞাপন জারি করা হচ্ছে। যার মধ্যে কিন্তু গত মাস থেকেই যেসব ক্রেতারা আসলে মোবাইল ব্যাংকিং বলি আমরা বা ডেবিট কার্ডের মাধ্যমে যারা পে করছেন, পুরো টাকাটাই কিন্তু যেই ব্যাংকের মাধ্যমে উনি পেমেন্ট করছেন সেই ব্যাংকই কিন্তু হোল্ড করা আছে। এবং যখন হচ্ছে ই-কমার্স প্রতিষ্ঠানসমূহ পণ্যটি ডেলিভারি করে ডেলিভারির আপডেটটি সেই ব্যাংকের কাছে দিচ্ছেন, জমা দিচ্ছেন, তখন দৈব চয়ন ভিত্তিতে র‍্যান্ডম ভিত্তিতে কিছু কাস্টমারকে ব্যাংক ফোন করে ভেরিফাই করছে যে আসলে তারা পণ্যটি পেয়েছেন কিনা। যখন দেখা যাচ্ছে যে না উনি পণ্যটি পেয়েছেন, ই-কমার্স প্রতিষ্ঠান সত্য ইনফরমেশন জানিয়েছেন, তখন তারা টাকা ছাড়ছেন। এই কারণে কিন্তু ইতিমধ্যেই কিন্তু ১ মাস ধরে এই প্র্যাকটিসটা কিন্তু চলমান আছে, যেখানে ক্রেতাদের অর্থটা কিন্তু এক ধরনের নিরাপত্তার মধ্যেই আছে। এবং যে ক্ষেত্রে ক্রেতাদের হয়তোবা পণ্য এটা হচ্ছে তারা গত ১ মাসে অর্ডার করেছেন। কিন্তু আমাদের সাথে একজন গ্রাহক ছিলেন, তিনি এখনো আছেন। উনাকে আমরা সংযুক্ত করতে পারি আবারও। তিনি বলছিলেন তিনি 70 ডেইজ আগে অর্ডার করেছেন। আজকে থেকে ৭০ দিন হয়ে গেছে। তাহলে উনার টাকাটা কি আর এই নিরাপত্তা বলয়ের মধ্যে নেই? মানে নিরাপত্তা বলয়টা আসলে তো এসকো সিস্টেমটাকেই কিন্তু আমরা যেটা স্যার বলছিলেন যে ২০১৮ সাল থেকেই কিন্তু আমরা বারবার দাবি জানিয়ে আসছি, এবং শুধুমাত্র যে এই পলিসিতে ঢুকানো তা না, আমরা কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছেও এই জিনিসটিকে নিয়ে লিখিত দিয়েছিলাম, এবং সেখান থেকে কিন্তু এসকোটি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কিন্তু বাংলাদেশ ব্যাংককে তখনই নির্দেশনা দেওয়া হয়েছিল। যদিও আসলে এটাও আমাদের একটা আক্ষেপ যে আসলে আমাদের অনেক প্রসেসগুলো অনেক ক্ষেত্রে অনেক মানে অনেক ধীর গতিতে আগায়, সেজন্য হয়তোবা এটা আমাদের একটা আক্ষেপ থেকে যাবে। কিন্তু যখন আসলে এই সময়ের মধ্যে আমরা এখন বলতে পারি যে নীতিমালাটি যখন খুব দ্রুত কিন্তু এইবার বাণিজ্য মন্ত্রণালয় এই নির্দেশিকাটিকে বাস্তবায়ন করলো, তখন কিন্তু একটা নিরাপত্তা বলয় তৈরি হলো। আর আগের যেসব ক্রেতাদের কথা বারবার বলা হচ্ছে, আমরা এখনো বিশ্বাস করি যে ই-কমার্স প্রতিষ্ঠানসমূহ যেহেতু এটি একটি বিশাল বাজার, তারা গ্রাহক টানার জন্য অনেক ক্ষেত্রে ডিসকাউন্ট বা অফারিংস দিয়ে আসছে, সেটা কখনোই আসলে অস্বীকার করার মতো না, কারণ এটা একটা পৃথিবীর বিভিন্ন দেশই ই-কমার্স এই কনসেপ্টটা হয়ে থাকে। অ্যামাজন বলি, আলিবাবা বলি, তারাও কিন্তু বিভিন্ন ডেতে অনেক বড় অঙ্কের ছাড় দিয়ে গ্রাহক টেনে থাকে। তো কিন্তু সেক্ষেত্রে এই অর্থের যে গ্যাপটার কথা বারবার আসছে, যদি তারা আসলে এখন যেভাবে যে মডেলে নতুন মডেল অনুযায়ী যদি বিজনেস করে প্রফিটেবিলিটিতে এসে সাপ্লায়ার থেকে সাপোর্ট হোক বা বিনিয়োগকারী নিয়োগ হোক, সেক্ষেত্রে যদি সেই জায়গাটাকে একটি ভালো অবস্থায় নিয়ে আসতে পারেন, আমি বিশ্বাস করি যে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো সেই ক্যাপাবিলিটি আছে যে তারা গ্রাহকদেরকে বা তাদের যারা সাপ্লায়ার ছিলেন কাউকে কোনো আর্থিক ঝুঁকিতে আসলে ফেলবেন না। এবং এখানে আরেকটি বিষয় হচ্ছে যেটা আপনার আলোচনায় একটু আগে মনে হচ্ছিল যে অনেকভাবেই কিন্তু এখন ক্রেতারা যখন কোথাও পে করছেন, এটি কিন্তু কোনোভাবে বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট না। আমাদের কিন্তু এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। উনি একটি পণ্য কেনার জন্য করেছেন। কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো পণ্য দিতে না পেরে ৬-৭ মাস পরে এমআরপি তে টাকা বেশি দিচ্ছে। অর্থাৎ যা টাকা সে করেছে তার ডাবল টাকা দিচ্ছে বা বিভিন্ন। এটি কিন্তু আসলে কোনো ভালো প্র্যাকটিস ছিল না। সেটিও কিন্তু এবার ডিজিটাল কমার্স নির্দেশিকার মাধ্যমে কিন্তু বন্ধ করা হয়েছে যে যতটুক অর্থ আসলে ক্রেতা দিবেন সেই অর্থটাই আসলে উনি ফেরত পাবেন। এই ই-কমার্সকে কাজে লাগিয়ে কোনো যদি বিনিয়োগ মাধ্যম হিসেবে বানানো হয়, সেটি কিন্তু একটি প্রতারণার ছক আসলে রচনা করা অনেকের জন্যই সহজ হয়ে যেতে পারে। আমরা যদি বলি যে হ্যাঁ, এখন হয়তোবা নাই বা আছে কিনা সেটি যদি প্রশ্ন রাখি, কিন্তু ভবিষ্যতে কিন্তু এরকম অনেকেই কিন্তু বিভিন্ন লোভনীয় অফার দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা আসলে করতে পারে। তার জন্যই কিন্তু আমাদের নীতিমালার জায়গাগুলো থেকে ডেলিভারির সময়, কি, কি পণ্য এবং অতিরিক্ত অর্থ না দিতে পারার সমন্বয়, এই জায়গাগুলো কিন্তু সুস্পষ্টভাবে বলা হয়েছে। তো সেই জায়গাগুলোও থাকবে। আর আগের গ্রাহকদেরকে আসলে আমরা বলতে চাই ই-কমার্স আসলে একটা যে বিশাল ব্যাপ্তি বাজার, আমরা এখনো বিশ্বাস করি আমাদের প্রতিষ্ঠানসমূহ যেসব ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর কথা বলা হচ্ছে তাদের সাথে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। তাদের ফাইন্যান্সিয়াল অবস্থা সম্পর্কে আমরা জানতে চেয়েছি। আমরা আশাবাদী যে তারা আসলে সকল গ্রাহকের পণ্যই আসলে ঠিক সময় দিতে পারবেন। জি। আপনাকে ধন্যবাদ। আমরা আবারও ফিরে যেতে চাই জনাব জুলফিকার মাহমুদ আপনার কাছে। আপনার কাছ থেকে আমরা অনুষ্ঠানের তো শেষের দিকে আছি। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আমরা কি এই যে ই-কমার্স সাইটগুলোর বেড়ে ওঠা, বেশ বড় একটা বাজার তৈরি হওয়া এবং ই-কমার্স সাইটগুলো থেকেও মানে ওদের ব্যবসা প্রতিষ্ঠান থেকেও বলা হচ্ছিল যে আমরা আন্তর্জাতিক বাজারে নিজেদেরকে রূপান্তর করতে চাই। যেমনভাবে বারবারই উদাহরণ টানছিলেন আলিবাবা বা অন্যান্য কোম্পানিগুলোর কথা আসিফ আহনাফ, যে ওরাও কিন্তু শুরুর দিকে এই পদ্ধতিতে ব্যবসা করেই, যদিও আমাদেরটা কিছুটা ভিন্নতা রয়েছে, এই ডিসকাউন্ট পদ্ধতিতে বিজনেস করেই ওরা আজকে বিশ্ব বাজার দখল করে নিয়েছে। আপনি কি মনে করেন যে বাংলাদেশের এই কোম্পানিগুলো ওনারা এই সম্ভাবনার মধ্যে আছেন কিনা,
বা এই সম্ভাবনা যেতে হলে কি করতে হবে? আর বাংলাদেশের ই-কমার্স বিজনেসকে আপনি আগামী ৫ বছরে বা আমরা যে উন্নত দেশে উন্নয়নশীল দেশে উন্নতি হতে যাচ্ছি কিছুদিনের মধ্যে, ইতোমধ্যে হয়েছি, স্বীকৃতি পেয়েছি কিন্তু পরিপূর্ণভাবে হতে যাচ্ছি আর কয়েক বছরের মধ্যে। সে সময়ে মানে আগামী ৫-৭ বছরের ভবিষ্যতে কি দেখতে পাচ্ছেন? যে আমি একেবারেই আশাবাদী যে বাংলাদেশের ই-কমার্স যে সেক্টর যেভাবে আগাচ্ছে, বাংলাদেশের বিশেষ করে তরুণ উদ্যোক্তারা, কারণ রেকর্ড বলে ই-কমার্সে যারা কাজ করে এদের 80% এর এজ হচ্ছে 18 থেকে 34 বছর। সুতরাং এই জেনারেশন যদি এদেরকে আমরা সুযোগ দিই, আমরা যদি যথাযথভাবে নীতিমালা প্রণয়ন করি, লজিস্টিক সাপোর্ট দিই, গভর্নমেন্ট পলিসিতে যদি পরিবর্তন আনি, তাহলে আমাদের ই-কমার্স, আমরা যেমন এখন মাইক্রোসফটকে লাইসেন্স দিচ্ছি, এরকম ই-কমার্স একসময় পৃথিবীর বিভিন্ন দেশে ওরা লাইসেন্স নেবে বাংলাদেশি কোম্পানি হিসেবে। এই স্বপ্ন আমরা দেখতেই পারি এবং এটা খুব সম্ভব। হ্যাঁ, তবে এই ক্ষেত্রে আমাদেরকে কিছু বিষয় ঢেলে সাজাতে হবে। যেমন নীতিমালা নিয়ে যেটা এসছে, এই নীতিমালায় দেখবেন যে যেমনটি খুব সুন্দরভাবে বলা আছে যে গ্রাহকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, ঠিক তেমনি ই-কমার্সে যারা কেনাকাটা করছে গ্রাহকদের জন্য কিছু নীতিমালা দরকার। আপনি ক্যাশ অন ডেলিভারিতে একটা প্রোডাক্ট নিলেন, এরপরে আপনার বাসার সামনে যখন প্রোডাক্টটা আসলো আপনি আপনার মাইন্ডসেট চেঞ্জ করলেন, তাহলে আপনি প্রোডাক্টটা তখন আপনি বললেন যে না আমি এখন নিব না, তাহলে যে প্রতিষ্ঠান এই প্রোডাক্টটা আপনার বাসা পর্যন্ত পৌঁছাইছে তার কি হবে? এটা কিন্তু গ্রাহক স্বার্থের পাশাপাশি যারা ব্যবসা প্রতিষ্ঠান আছে তাদের স্বার্থের দিকে দেখতে হবে। আর এর পাশাপাশি আমাদের যে গভর্নমেন্ট পলিসি, এই গভর্নমেন্ট পলিসির ক্ষেত্রে বিশেষ করে আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা ক্রেতা, তাদের অভিযোগ দেওয়ার জায়গা নেই। আপনি বাংলাদেশে জানেন যে বাংলাদেশে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নামে একটা প্রতিষ্ঠান আছে। সেই প্রতিষ্ঠানে আপনি এখন ঢুকবেন, ঢুকে ওইখানে দেখবেন যে একটা লিঙ্ক দেওয়া আছে, আপনি অনলাইনে অভিযোগ করুন। আর আপনি যখন ওই লিঙ্কে ক্লিক করবেন তখন দেখাবে যে পেজ নট ফাউন্ড, অর্থাৎ অনলাইনে লিঙ্ক দিয়ে রাখছে কিন্তু সেই লিঙ্কে আপনি ঢুকতে পারবেন না। তাহলে ইভেন আপনি যদি ওদের ফেসবুক পেজে এখন একটা মেসেজ দেন কোনো কমপ্লেন করার জন্য, সেই মেসেজের একটা অটো রিপ্লাই পাবেন যে আপনার ইয়েটা আমরা রিসিভ করছি, আমরা দেখব। এরপর আর কখনো কেউ আপনাকে ওই মেসেজে রেসপন্স করবে না। তাহলে এরপরে আপনি যদি অভিযোগ করতে চান তাহলে আপনার ফিরিস্তি দিতে হবে একেবারে অতীত ইতিহাস থেকে শুরু করে, কাজটা সহজ না। এখন বলেন অনলাইনে যদি আমি অভিযোগ করতে না পারি তাহলে আমি 50 টাকার প্রোডাক্টের জন্য কারণ বাজারে ওদের অফিসে এই করোনার মধ্যে যাব অভিযোগ করতে? এটা সম্ভব? ইভেন কিছু ক্রাইটেরিয়া ছাড়া আপনি অভিযোগ করতে পারবেন না। আমি ছোট্ট একটা ঘটনা বলবো, সেটা হচ্ছে মোহাম্মদপুরের কৃষি মার্কেটে মাছ বিক্রি হয়, তাজা মাছ। তো তাজা মাছ বিক্রি করার জন্য ওরা বস্তার মধ্যে মাছ পুরে ওজন দেয়। আমি একদিন খেয়াল করলাম যে বস্তার তলায় ওরা পাথর দিয়ে রাখছে, বস্তার তলায় ওরা পাথর দিয়ে রাখছে। ওই মাছ বিক্রেতা কিন্তু আপনাকে কোনো রিসিপ্ট দেবে না মাছের দামের। এখন এরপর আমি বললাম তোমার এই বস্তার নিচে তো পাথর দেওয়া, এই বস্তায় কেন মাছ ওজন করছো? তখন ও বলছে স্যার আপনার মাছ কেনা লাগবে আমার এখান থেকে, আপনি অন্য জায়গা থেকে কিনেন। এই অভিযোগটা আপনি কার কাছে দিবেন? আপনি যদি এই অভিযোগ ভোক্তা অধিকার অধিদপ্তরে নিয়ে যান, বলবে যে না আপনার তো রিসিপ্ট নাই, আমি কিভাবে অভিযোগ নেব? এই হচ্ছে আমাদের অবস্থা। তো এই জায়গাগুলোতে আমাদের সরকারি বেসরকারি ই-ক্যাব, এই তিনটা জায়গা থেকে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে এখানে ই-ক্যাবের যেহেতু ডিরেক্টর মহোদয় আছেন এই কারণে আমি বলছি, সেটা হচ্ছে আমাদের কিন্তু প্রচুর সেলস প্ল্যাটফর্ম আছে কিন্তু মার্কেটিং প্ল্যাটফর্ম নাই। আমরা এখনো মার্কেটিং প্ল্যাটফর্মের জন্য বিদেশি প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল, আমরা এখনো প্রোডাক্টের বিজ্ঞাপন দেওয়ার জন্য ফেসবুক ইউটিউবের উপর নির্ভরশীল। আমাদের কিন্তু নিজস্ব কোনো মার্কেটিং প্ল্যাটফর্ম নাই। একটা নিজস্ব মার্কেটিং প্ল্যাটফর্ম, খুব স্ট্রং মার্কেটিং প্ল্যাটফর্ম খুবই জরুরি। যদি আমরা আজ থেকে 5 বছর পরে এই ই-কমার্স এর মাধ্যমে বাংলাদেশ উন্নয়নশীল দেশের যে মাইল ফলক অর্জন করতে যাচ্ছে সেখানে পৌঁছাতে চাই, তাহলে এটা আমাদের জাতীয় আয়ের জন্য অনেক বড় একটা ফ্যাক্টর হয়ে যাবে। আর ই-কমার্স বলতেই শুধু আমরা টিভি, ফ্রিজ, টেলিভিশন এইগুলো না, এখন গ্রোসারি থেকে শুরু করে এভরিথিং, ইভেন ফ্রম রেন্ট দ্য সিনেমা। আপনি নেটফ্লিক্সে একটা সিনেমা দেখবেন, সেখানেও টাকা দিয়ে দেখছেন। খেয়াল করে দেখেন বিজনেসটা কোথায় গেছে। ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইন্টেলেকচুয়াল প্রপার্টি। শুধুমাত্র আপনি প্রোডাক্ট বিক্রি করে ইনকাম করবেন তা না, আপনি ইন্টেলেকচুয়াল প্রপার্টি বিক্রি করেন, সেখান থেকে আপনার প্রফিট রেটটা 1000 টাইমস মোর দেন দ্য ফিজিক্যাল প্রোডাক্ট। সো আমি স্বপ্ন দেখি আজ থেকে কয়েক বছর পরে বাংলাদেশি জায়ান্ট কোম্পানি হবে উপমহাদেশ তথা এশিয়া মহাদেশের বড় বড় সাপ্লায়ার। এবং ই-ক্যাব যেভাবে আগাচ্ছে,
আর এই পলিসি যদি আরেকটু রিফাবলিশ করা হয়, যে জায়গাগুলোতে কিছু আমি খুব সুন্দরভাবে পড়ছি, কিছু জায়গায় একটু ইয়ে আছে, এগুলো যদি করা হয় তাহলে আশা করছি বেশ ভালো একটা আউটপুট আমরা পাবো। জি, আপনাকে ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি। আসিফ আহনাফ, আপনি যদি কিছু বলেন একেবারে শেষে এসে। ধন্যবাদ। আমি আসলে যে জিনিসটা বলব যে আমরা যদি এত আলোচনা, এত বড় মার্কেট, এই পুরো জায়গাটাকে কিন্তু আমরা দেখব যে কোভিড এর সময় কিন্তু মানুষ যখন ঘরে থাকার জন্য কিন্তু সেই ড্রাইভটা ই-কমার্সে উদ্যোক্তারা দিতে পেরেছিলেন বলেই কিন্তু আসলে আজকের এত আলোচনা বা সবকিছু এসেছে। কারণ মানুষজন কিন্তু এখনো, যেমন আপনি জানেন, ঘরে যখন বন্দী আছে তখন কিন্তু ই-কমার্সের ডেলিভারি ম্যানরাই কিন্তু ঘরে, ঘরে আসলে খাদ্য পৌঁছে দিচ্ছেন, সেবাগুলো পৌঁছে দিচ্ছেন। তো এই সেবাটি কিন্তু চলমান আছে এবং এমন একটা ক্রান্তিলগ্ন সময় কিন্তু লাখো উদ্যোক্তাদেরকে কিন্তু আর্থিকভাবে তাদের সচ্ছলতা ফিরিয়ে এনেছে এই ই-কমার্স সেক্টর। তো আমরা সবসময় আশাবাদী যে এই সেক্টর আরো বেশি এগিয়ে যাবে, কারণ বাংলাদেশে ই-কমার্সের গ্রোথটা এত বেশি, আমরা প্রজেক্টেড করছি আগামী বছরের মধ্যে এটা $3 বিলিয়ন ইন্ডাস্ট্রি হয়ে যাবে এবং এখানে কিন্তু প্রত্যেকটা সেক্টরের সাথে কিন্তু একটা ইন্টারলিঙ্কড, এটার সাথে জড়িত আছে লজিস্টিক, এটার সাথে জড়িত আছে ফাইন্যান্স, সব বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এটা বিশাল পেরিফেরিতে বড় একটা কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিচ্ছে। তো সেই জায়গা থেকেও কিন্তু আমরা জানি যে ক্রেতাদের আগ্রহ ই-কমার্সের প্রতি দিন দিন বাড়তে থাকবে এবং সেক্ষেত্রে অবশ্যই আমাদের যারা ব্যবসা করবেন, ব্যবসা বান্ধব, তাদেরকে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে অনুরোধ থাকবে যে আপনারা যে নতুন নির্দেশিকাটি এসেছে সেই নির্দেশিকাটি মেনে চলে ব্যবসা করার চেষ্টা করবেন এবং অবশ্যই মেনে চলবেন। এবং সেক্ষেত্রে ই-ক্যাব সবসময় আপনাদের পাশে আছে, আপনাদের ভোক্তা হোক, বিক্রেতা হোক, যাদের যে কোনো প্রয়োজনে ই-ক্যাবের আমাদের যেই সাপোর্ট নাম্বারটি রয়েছে সেখানেও সরাসরি যোগাযোগ করতে পারেন। কোনো অভিযোগ থাকলে আমাদের কমপ্লেইন সেলের সাথে যোগাযোগ করতে পারেন। সেই জায়গা থেকে সেই বিষয়গুলো থেকেও আমরা অনলাইনে কমপ্লেইন করার ব্যবস্থা কি রেখেছেন তাহলে আপনারা? আমরা যেমনটা আমাদের ভোক্তারা যদি যেটা বলি, ই-ক্যাবের সরাসরি সমাধান করার ক্ষেত্রে কিন্তু সুযোগটা কম, কারণ আমরা কিন্তু কোনো আইন প্রয়োগকারী সংস্থা না। আমরা যেটা করতে পারি, অভিযোগগুলো যখন আমাদের কাছে আসে প্রাথমিকভাবে আমরা সেই ই-কমার্স যদি আমাদের মেম্বার হয় সেই প্রতিষ্ঠানের কাছে অভিযোগগুলো আমরা প্রথমে পাঠাই যে তোমার বিরুদ্ধে একটা অভিযোগ আসছে, এটি সমাধান করো। তখন তারা যদি সেই সময়টার মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি যে এখন যতগুলো প্রবলেম আমরা দিয়েছি তারা সমাধান করে দিয়েছেন। যদি কোনো কারণে কোনো প্রতিষ্ঠান সমাধান না করেন তখন আমরা ডিরেক্টলি সেটা আবার ভোক্তা অধিকারকে আমরা নিজেরাই সরাসরি জানাই এবং অনেক ক্ষেত্রে সেটা ক্রেতাদেরকেও হচ্ছে জানাই এবং অনেক ক্ষেত্রে আইন শৃঙ্খলার যদি মনে হয় যে এখানে প্রতারণার বড় জায়গা রয়েছে সেখানেও কিন্তু আমরা জানাই। সেই সুযোগটিকে কাজে লাগিয়ে কিন্তু আমরা ক্রেতাদের জানতে নিরাপত্তা চাচ্ছিলাম যে আপনাদের সাথে যদি আমি একটা ই-কমার্স সাইট থেকে একটা প্রোডাক্ট কিনে প্রতারিত হয়েছি, তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, তারা কোনো রিপ্লাই দিচ্ছে না। আমি ই-ক্যাবকে ব্যাপারটা জানাতে চাই, ই-ক্যাবের নজরে আনতে চাই যে এই প্রতিষ্ঠান এই ধরনের প্রতারণা আমার সাথে করেছে বা আরো কয়েকজনের সাথে করেছে। সেক্ষেত্রে আমি ই-ক্যাবের সাথে কিভাবে যোগাযোগ করতে পারি? মানে সহজ কি মাধ্যম আছে? ই-ক্যাবের সাথে আমাদের কে অভিযোগ জানার জন্য, ক্রেতার যদি অভিযোগ থাকে, সবচেয়ে বড় সুযোগটি হচ্ছে আমাদের complaint.e-cab.net যে পোর্টালটি রয়েছে, সেখানে একজন ক্রেতা আসলে অভিযোগ দাখিল করতে পারেন। এটি হচ্ছে একটি সুযোগ। তবে আমাদের সবচেয়ে বড় জায়গাটিকে আমরা যেটি কাজ করছি এই ইনফরমেশনে জানিয়ে দিই, ভোক্তা অধিকারের কথা যেটা বলছিলেন, আমরা ইতিমধ্যে কয়েক দফায় ভোক্তা অধিকার অধিদপ্তরের সাথে বসেছি যে এই যে ডিজিটাল ব্যবসাগুলোকে আসলে যাতে একটু সুন্দর পরিচালনা করা যায় তার জন্য কিন্তু আমরা ভোক্তা অধিকার এবং ই-ক্যাব মিলে একটি পোর্টাল ডেভেলপ করার চেষ্টা করছি, যেখানে আসলে দ্রুততম সময়ের মাধ্যমে যাতে ক্রেতারা অভিযোগটিও জানাতে পারেন এবং দ্রুততম নির্দেশিকা যে সময়টি রয়েছে যে ৭২ ঘন্টার মধ্যে ক্রেতাকে হচ্ছে জানাতে হবে যে এই প্রতিকারটি কি সমাধান নেওয়া হচ্ছে, সেই ইন্টিগ্রেশনটাকে করার জন্য আমরা চেষ্টা করছি, যেটি দ্রুততম হয়ে গেলে কিন্তু ক্রেতাদের আস্থা এবং তাদের বিশ্বাস ই-কমার্সের প্রতি আরো বেড়ে যাবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর জুলফিকার মাহমুদ, আপনাকেও ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা আশার বাণী শুনলাম। নিশ্চয়ই বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো আছে, আজকে বাংলাদেশের গার্মেন্টস গুলো বিশ্ববাজারে রাজত্ব করে বেড়াচ্ছে, ঠিক সেভাবে বাংলাদেশের ই-কমার্স সাইট গুলো কিন্তু বিশ্ববাজারে আগামীতে রাজত্ব করে বেড়াবে, এই আশাবাদ কিন্তু আমরা রাখতেই পারি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও জানাতে চাই আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি। আপনারা ই-কমার্সে কেনাকাটা করবেন, তবে একটু বুঝে শুনে করবেন, একটু দেখে শুনে করবেন। একটু দেখবেন যে প্রতিষ্ঠানগুলো ঠিকঠাক ভাবে মাল ডেলিভারি দিচ্ছে বা গ্রাহক স্বার্থকে গুরুত্ব দিচ্ছে, সেই প্রতিষ্ঠানগুলোর সাথেই আপনারা কেনাকাটা করার চেষ্টা করবেন। আশা করি তাহলে আপনারা একটু ভালো থাকতে পারবেন বা আপনার পণ্য বা আপনার শপিং নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই এই করোনা ভাইরাস মহামারীর মধ্যে নিজেকে এবং পরিবারকে ভালো রাখার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আপনি ভালো থাকলে আপনার পরিবারের অন্যান্য সদস্যরা ভালো থাকবে, এই কথাটি মাথায় রাখতে হবে। আজকের মতো বিদায়, দেখা হবে আগামী পর্বে।